জি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইনসিডেন্টস, অ্যাক্সিডেন্টস অ্যান্ড ইমার্জেন্সি। ঠিক আছে? কিন্তু ইনসিডেন্টস, অ্যাক্সিডেন্টস অ্যান্ড ইমার্জেন্সি পড়ার আগে আমাদেরকে কিছু জিনিস একটু পড়তে হবে এর আগে। ঠিক আছে? কোথা থেকে পড়বো? হাইওয়ে কোড আই লার্ন। ঠিক আছে? এখানের মধ্যে দেওয়া আছে সব। আমরা হাইওয়ে কোড আই লার্ন থেকে পড়বো। এখন এখানের মধ্যে কোথায় দেওয়া আছে? আপনারা যদি একটু স্ক্রল ডাউন করে যান তাহলে আপনারা দেখতে পারবেন ব্রেকডাউনস অ্যান্ড ইনসিডেন্টস। ঠিক আছে? দেখেন ইনসিডেন্টস মিল আছে কিন্তু। ইনসিডেন্টস থেকে সব পড়া লাগবে না, আমি আপনাদেরকে মোটামুটি বলে দিচ্ছি মুখে মুখে যা যা পড়া লাগবে এখানের মধ্যে। বেসিক্যালি এখানের মধ্যে বলা আছে যে আপনার ভেহিকেল যদি রাস্তার মধ্যে হঠাৎ করে নষ্ট হয়ে যায় বা ব্রেকডাউন হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটাই, বেশি কিছু একটা পড়া লাগবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু। আচ্ছা, এখানে ফার্স্টে বলা আছে ব্রেকডাউনসের ক্ষেত্রে, অর্থাৎ আপনার রাস্তার মধ্যে গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে গেল সেই ক্ষেত্রে কি করতে হবে। আমরা যদি ফার্স্টের লাইনটাই পড়ি, ইফ ইউর ভেহিকেল ব্রেকস ডাউন থিঙ্ক ফার্স্ট অফ অল অ্যাবাউট আদার রোড ইউজার্স। মানে আপনার গাড়ি যদি রাস্তা হঠাৎ করে নষ্ট হয়ে যায় সবার আগে আপনার ভাবতে হবে অন্যান্য রোড ইউজার যারা আছে তাদেরকে নিয়ে, নিজে গাড়ি থেকে নামার আগে। ঠিক আছে? বলেছে গেট অফ ইউর ভেহিকেল ইফ ইট ইজ পসিবল। আপনার ভেহিকেল, গেট ইউর ভেহিকেল অফ দ্য রোড ইফ পসিবল, অর্থাৎ রাস্তা থেকে আপনার গাড়িটাকে যতটুকু সম্ভব সরায় নেওয়া, যদি সম্ভব হয়, গাড়ি যদি চালানো সম্ভব হয় সেক্ষেত্রে রাস্তা থেকে সরায় নেওয়া। ওয়ার্ন আদার ট্রাফিক বাই ইউজিং ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইফ ইউর ভেহিকেল ইজ কজিং অ্যান অবস্ট্রাকশন। আপনার ভেহিকেল যদি অবস্ট্রাকশন ক্রিয়েট করে, অর্থাৎ ট্রাফিক লেন ব্লক করে আছে, সেক্ষেত্রে অন্যদেরকে ওয়ার্ন করার জন্য আপনার যে হ্যাজার্ড লাইট আছে, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটর দুটো একসাথে জ্বলে নিবে, হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিতে হবে। হেল্প আদার রোড ইউজার্স টু সি, আচ্ছা এটা দরকার নেই, অত ইম্পর্টেন্ট না। এরপরে বলেছে ইফ পসিবল কিপ ইউর সাইড লাইটস অন ইফ ইটস ডার্ক অর ভিজিবিলিটি ইজ পুয়ার। আপনার গাড়ির যে সাইড লাইট আছে সেটা অন রাখতে বলেছে যদি আপনার মনে হয় যে ভিজিবিলিটি কম বা এখন একটু রাত হয়ে আসতেছে, ডার্ক হয়ে আসতেছে ওয়েদারটা। তারপরে ডু নট স্ট্যান্ড অর লেট এনিবডি স্ট্যান্ড বিটুইন ইয়োর ভেহিকেল অ্যান্ড অনকামিং ট্রাফিক। আপনি নিজেও গাড়ি এবং অনকামিং ট্রাফিকের মাঝে দাঁড়াবেন না, অন্যদেরকেও দাঁড়াতে দিবেন না, কারণ এটা হ্যাজার্ডাস খুবই। আর একটু রুলস, এডিশনাল রুলস ফর মোটরওয়ে, এখানের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এখানের মধ্যে দেখেন লাল করে দেওয়া আছে মাস্ট লিভ দ্য ভেহিকেল বাই দ্য লেফট হ্যান্ড ডোর and ensure your passengers do the same and you must leave any animals in the vehicle। অর্থাৎ আপনার ভেহিকেলকে সবসময় আপনি লেফট সাইড থেকে ভেহিকেল এক্সিট করবেন, আপনার বাম দিকের দরজা খুলে গাড়ি বামে পার্ক করে এরপরে গাড়ি থেকে বের হবেন। এবং গাড়িতে যদি কোনো পেট থেকে থাকে, যেমন অনেকেই কুকুর পালে, বিড়াল পালে, সেই ক্ষেত্রে সেই অ্যানিমেলসগুলোকে অবশ্যই আপনার গাড়ির মধ্যেই রাখতে হবে, গাড়ি থেকে বের করবেন না। ইনকেস এমন কোন ইমার্জেন্সি আছে যে ইমার্জেন্সিতে আপনি পেটগুলোকে গাড়ির ভিতরে রাখতে পারতেছেন না, ফর এক্সাম্পল গাড়ি থেকে হঠাৎ করে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে, আপনার মনে হতে পারে যে কোনো আগুন লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এই অ্যানিমেলসগুলোকেও বের করে ফেলবেন, এছাড়া কোনোদিন বের করবেন না। আর এই একটা ইম্পর্টেন্ট জিনিস খুবই, ট্রাই টু স্টপ নিয়ার এন ইমার্জেন্সি টেলিফোন। এটা খুব বেশি মনে রাখবেন আপনারা, ঠিক আছে, এই প্রশ্নটা প্রায়ই আসে। ট্রাই টু স্টপ নিয়ার এন ইমার্জেন্সি টেলিফোন। আপনাদের ইউকের রাস্তা আপনারা চিনেন যে প্রতি 1 মাইল অন্তর অন্তর টেলিফোন বক্স থাকে, ঠিক আছে, ইমার্জেন্সিজের জন্য। এই টেলিফোন বক্সগুলা থাকে এই জন্য কোন ইমার্জেন্সি হলে যেন সাথে সাথে মানুষ কল করতে পারে। তাই ট্রাই করবেন এই ইমার্জেন্সি টেলিফোন বক্সগুলোর কাছাকাছি থামার জন্য এবং ইমার্জেন্সি টেলিফোন ইউজ করে কন্ট্যাক্ট করার জন্য, যারা আপনাদেরকে সাহায্য করতে পারবে। তারপরে এই যে এখানে আবার সেম কথা বলেছে, ওয়াক টু এন ইমার্জেন্সি টেলিফোন অন ইউর সাইড অফ দ্য ক্যারেজওয়ে। সো ইমার্জেন্সি টেলিফোন দিয়ে কল করবেন। এখন কেন ইমার্জেন্সি টেলিফোন দিয়ে কল করবেন? ইমার্জেন্সি টেলিফোনগুলোর যে লোকেশনগুলো, এগুলো লাইভ লোকেশনগুলো, আপনারা যে ইমার্জেন্সি নাম্বারে কল করছেন 999-এ, তাদের কাছে লোকেশনগুলো তখন লাইভ থাকে, সেক্ষেত্রে আপনাকে ট্র্যাক ডাউন করার জন্য তাদের ইজি হবে। তাই সর্বদা ট্রাই করবেন ইমার্জেন্সি টেলিফোন ইউজ করার, আর যদি সম্ভব না হয় তাহলে তো অবশ্যই আপনারা নিজের ফোন দিয়ে 999-এ কল করতে পারবেন। তারপর বলেছে আর ইম্পর্টেন্ট কি আছে এটা একটু পড়ি আমরা। ইফ এনিথিং ফলস ফ্রম ইউর ভেহিকেল অর অ্যানাদার ভেহিকেল অন দ্য রোড স্টপ অ্যান্ড রিট্রিভ ইট অনলি ইফ ইট ইজ সেফ টু ডু সো। অনেক সময় দেখবেন ক্যারাভানগুলো যখন কোনো কিছু ক্যারি করে, বা বড় বড় ট্রাক বা লরিগুলো যখন কোনো কিছু ক্যারি করে, হুট করে ট্রাক থেকে বা ক্যারাভান থেকে না বড় বক্স বা এরকম জিনিসপাতি পড়ে যায়,
ঠিক আছে, বা আপনার গাড়ি থেকেও পড়তে পারে। সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে যথেষ্ট পরিমাণ সেফটি আছে আপনার, আপনি ওইটা রাস্তা থেকে তুলে আনতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি তুলে আনতে পারেন। কিন্তু যদি ওইটা সম্ভব না হয় আপনার পক্ষে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে on a motorway, do not try to remove the obstruction yourself. Stop at the next emergency telephone and call for help. যখনই মোটরওয়েতে এরকম কিছু হবে যে একটা মোটরওয়েতে আপনারা চলতেছেন অ্যান্ড হুট করে একটা বক্স বা কিছু আপনার গাড়ি থেকে বা অন্যান্য ট্রাক বা কিছু থেকে পড়ে গেছে, সেক্ষেত্রে কোনোদিনও গাড়ি রাস্তার মাঝে থামিয়ে সেটা তোলার ট্রাই করবেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নেক্সট যে ইমার্জেন্সি টেলিফোন বুথ থাকবে সেখানে যেয়ে সেখান থেকে ইমার্জেন্সি নাম্বারে কল দিবেন। কল দিয়ে কোথায় বক্সটা পড়ছে আপনি দেখছেন সেটা ইনফর্ম করে দিবেন। অফিসিয়ালসরাই যারা আছে তারাই সেটার ব্যবস্থা নিয়ে নেবে। তারপরে দেখি আমরা ওয়ার্নিং সাইন অর ফ্ল্যাশিং লাইট মধ্যে আমরা পড়তেছি হচ্ছে আপু ব্রেকডাউনস এন্ড ইনসিডেন্টস। এই যে দেখেন আমার মাউসের কার্সার দেখেন, ব্রেকডাউনস এন্ড ইনসিডেন্টস। ঠিক আছে, আমি আপনাদেরকে সব পড়াচ্ছি না, ক্লাসটা যখন রেকর্ড দিয়ে দিবে রেকর্ড থেকে আপনারা আরেকটাবার ক্লিয়ার হয়ে নিয়েন যে কোনগুলোর উপরে আমি বেশি গুরুত্ব দিয়ে বলছি। ঠিক আছে, আমি যেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি সেগুলো একটু অবশ্যই চেষ্টা করবেন যেন মাথায় রাখতে পারেন আপনারা। আচ্ছা, এখানের মধ্যে একটা লাইন আছে, you must follow any directions given by police officers or traffic officers as to whether you can safely pass the incident and blockage. এখানের মধ্যে কি হয়েছে যে আপনারা মনে করেন যে কোনো ইমার্জেন্সি ইনসিডেন্ট হলো, হ্যাঁ, সাপোর্ট ভেহিকলসকে আপনারা ডিস্টেন্সে দেখতে পারলেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত? যদি আপনাকে কোনো পুলিশ অফিসার বা ট্রাফিক পুলিশ কোনো নির্দেশনা দেয় যে আপনাকে এটা করতে হবে বা গাড়ি থামাতে বলে বা কিছু, সেটা আপনাদের অবশ্যই মানতে হবে যদি সেটা আপনার জন্য সেফ হয়। এখন আপনাকে হুট করে একজন পুলিশ ফ্ল্যাশ করলো লাইট, আপনাকে থামতে বললো, ঠিক আছে, কিন্তু আপনার মনে হচ্ছে এখানে থামলে বিপদ হতে পারে, সেক্ষেত্রে আপনি ইন্ডিকেটর দিয়ে কোথায় থামবেন আপনি সেটা পুলিশটাকে বুঝাতে হবে এবং যেখানে সেফ সেখানে যেই থামবেন আপনি। তারপর বলেছি ইফ ইউ আর ইনভলভড ইন আ ক্র্যাশ অর স্টপ টু গিভ অ্যাসিস্ট্যান্স। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কোনোদিন কোনো দুর্ঘটনায় পড়ে যান ক্র্যাশের ক্ষেত্রে, ঠিক আছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে বা হয়তো বা আপনি অন্য কাউকে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তাকে আপনি হেল্প করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস অন করতে হবে অন্যান্য ট্রাফিককে জানানোর জন্য যে এখানে একটা দুর্ঘটনা ঘটছে। তারপর আস্ক ড্রাইভার্স টু সুইচ অফ দেয়ার ইঞ্জিন অ্যান্ড স্টপ স্মোকিং। এই প্রশ্নটা অনেক আসে, এই প্রশ্নটা অবশ্যই মাথায় রাখবেন। যখনই আপনি দেখবেন কোনো ইনসিডেন্ট এমন হয়েছে আপনার সাথে বা অন্য কারোর সাথে, অবশ্যই যার সাথে ইনসিডেন্টটা হয়েছে সে ড্রাইভারকে অবশ্যই বলবেন যেন ইঞ্জিনটা সাথে সাথে বন্ধ করে দেয় অ্যান্ড কোনোভাবেই যেন এমন অবস্থায় স্মোকিং না করে। কারণ স্মোকিংয়ের জন্য কি হইতে পারে, সিগারেট থেকে অনেক সময় ফুলকি উড়ে যে পড়লে একটু ফুলকি থেকে আগুন ধরে যেতে পারে। তো অবশ্যই ইঞ্জিন সুইচ অফ করে সাইডে ওয়েট করতে হবে ইমার্জেন্সি অফিসিয়ালসরা আসার আগ পর্যন্ত, এবং অবশ্যই স্মোকিং করা যাবে না। আমরা কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে দেখবো এই প্রশ্নটা যে আসে। তারপর এই জিনিসটা বলি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা অনেক আসে। মুভ আনইনজুর্ড পিপল অ্যাওয়ে ফ্রম দ্য ভেহিকলস টু সেফটি। আনইনজুর্ড অর্থাৎ যেসব মানুষগুলো ইনজুর্ড হয় নাই বা খুব একটা ব্যথা পায় নাই, তাদেরকে যে দুর্ঘটনা হয়েছে সেই গাড়ি থেকে দূরে নিয়ে যাবেন সেফটিতে। অন আ মোটরওয়ে দিস শুড ইফ পসিবল বি ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাফিক। মোটরওয়েতে এটা অবশ্যই ট্রাফিক থেকে দূরে করতে হবে, ঠিক আছে। দ্য হার্ড শোল্ডার অ্যান্ড দ্য সেন্ট্রাল রিজার্ভেশন, হার্ড শোল্ডারে নিয়ে যেতে করবেন। হার্ড শোল্ডার হচ্ছে একদম লেফটে যে লাইনটা থাকে, একদম যত লেফটে যাওয়া যায় সেটা হচ্ছে হার্ড শোল্ডার, ওই লাইনে নিয়ে যায়, আর নাহলে সেন্ট্রাল রিজার্ভেশনে যেখানে কোনো গাড়ি চলতেছে না। এরপরের পয়েন্টটা পড়ি, এটা অনেক ইম্পর্টেন্ট। ডু নট মুভ ইনজুর্ড পিপল ফ্রম দেয়ার ভেহিকেলস আনলেস দে আর ইন ইমিডিয়েট ডেঞ্জার ফ্রম ফায়ার অর এক্সপ্লোশন। যেসব মানুষরা ইনজুর্ড হবে, ঠিক আছে, বা দুর্ঘটনায় ব্যথা পেয়েছে গুরুতরভাবে, কখনোই তাদেরকে চেষ্টা করবেন না ওইখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার, আনলেস আপনার মনে হইতে পারে যে গাড়িটা ব্লাস্ট করতে পারে বা আগুন ধরতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমি ইনজুর্ড পিপলটাকে সরায় নিয়ে যাব? হয় কি, যখন এরকম দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাটা ছেঁড়া হয় বা দেখা যায় যে ভিতরে ফ্র্যাকচার হয়ে যায়। যখনই আপনি একটা ইনজুর্ড মানুষকে, যারা ইমার্জেন্সি অফিসিয়াল, তাদেরকে ছাড়া এরকম মুভ করতে যাবেন, আপনি তো জানেন না সবকিছু যে তার ভিতরে কি হয়েছে, আপনি তো এরকম সিচুয়েশন ডিল করেন নেই, সেক্ষেত্রে কি হইতে পারে, ইনজুর্ড মানুষকে যখন আপনি সরায় নিতে যাবেন তখন তাদের ইন্টারনাল ব্লিডিং বা ইন্টারনাল ফ্র্যাকচার আরো গুরুতর হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কোনোদিনই ইনজুর্ড মানুষদেরকে সরানোর চেষ্টা করবেন না,
আনলেস আপনার মনে হয় যে গাড়িতে আগুন ধরতে পারে বা ব্লাস্ট হতে পারে। এই প্রশ্নটা কোয়েশ্চেন সলভের টাইমে দেখবেন, আসবে। এরপরেরটা অনেক ইম্পর্টেন্ট। ডু নট রিমুভ আ মোটরসাইক্লিস্টস হেলমেট আনলেস ইট ইজ এসেনশিয়াল টু ডু সো। দুর্ঘটনা ঘটার পরে কোনো মোটরসাইকেল চালক যদি থাকে, কখনো তার হেলমেট খুলে ফেলবেন না। অনেকে এটা করে, হেলমেট খুলে খুলে পানি খাইতে দেয়। এগুলো কখনো করবেন না। না হেলমেট খুলবেন, না তাকে পানি খাইতে দিবেন। শুধু খেয়াল করবেন সে শ্বাস নিতে পারতেছে নাকি ঠিকভাবে, ঠিক আছে? সেক্ষেত্রে হেলমেটের যে ওয়াইজারটা থাকে, অর্থাৎ সামনে যে ঢাকনাটা, ওইটা খুলে দিলেন আপনি, যেন একটু বাতাস যেতে পারে। কারণ হেলমেট কেন খুলবেন না, এরকম ইনজুরির ক্ষেত্রে কি হয় যে হেলমেটটা তো মাথায় একটা চাপ ক্রিয়েট করে থাকে, তাই না? মাথায় চাপ দিয়ে ধরে রাখে। অনেক সময় মানুষের যখন হেড ইনজুরি হয়, এই হেলমেটের জন্য হেডটা একটা কমপ্লিট চাপে থাকার জন্য একটা জায়গায় থাকে। অনেক সময় যখন গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, আপনি যদি হেলমেট খুলে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু ইনজুরিটা আরো বেশি হইতে পারে, ঠিক আছে? দেখা যায় যে হেলমেটটা চাপের জন্য এতক্ষণ সুন্দরভাবে সবকিছু ছিল, কিন্তু হেলমেটটা খুলে ফেলার জন্য দেখা গেল যে ইনজুরি আরো বেশি হয়ে গেল। তাই কখনো মোটরসাইকেলিস্টদের হেলমেট খুলবেন না আনলেস ইট ইজ এসেনশিয়াল, একদম গুরুত্বপূর্ণ ছাড়া। তারপরে যাই, এই যে দেখেন আবারও এখানের মধ্যে মার্ক করে দিয়েছে, সুইচ অফ ইঞ্জিনস অ্যান্ড ডু নট স্মোক, কারণ খুবই ইম্পর্টেন্ট। তারপরে এটা, ডু নট ইউজ আ মোবাইল ফোন ক্লোজ টু আ ভেহিকেল ক্যারিং ফ্লেমেবল লোডস। যে সকল যানবাহন দাহ্য পদার্থ ক্যারি করে বা কেমিক্যাল সাবস্টেন্স ক্যারি করে, কেমিক্যাল জিনিসপাতি, সে সকল যানবাহনের পাশে দাঁড়িয়ে কখনো মোবাইল ফোন ইউজ করবেন না। কারণ এই দাহ্য পদার্থগুলো যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, একটা নর্মাল জিনিস থেকে আগুন ধরে যায়। তাই এইগুলার চারপাশে কখনো স্মোকিংও করবেন না বা মোবাইল ফোনও ইউজ করবেন না। আচ্ছা, এই ডকুমেন্টেশনের এই পার্টটাতে একটু বলি আপনাদের, এটা আমি এখান থেকে না পড়ে আপনাদেরকে মুখে বলে দিই। আপনারা যদি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টে পড়েন, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অবশ্যই আপনার যে ভেহিকেল, ঠিক আছে, আপনি নিজে যদি ওনার হন, তাহলে সেক্ষেত্রে আপনি মালিক হলে আপনার নিজের নাম এবং আপনার অ্যাড্রেস এবং সাথে আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, সেটা অবশ্যই অন্য যে মানুষটা অ্যাক্সিডেন্টে ইনভলভড আছে তাকে দিতে হবে। কারণ সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের কথা আসে, কিন্তু ইন্স্যুরেন্স পাবেন কি পাবে না, বা ও পাবে কি পাবে না, তাই অবশ্যই এটা আপনার ওকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে লিগ্যাল। আর মনে করেন এখন আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অপর মানুষকে এটা দিতে ভুলে গেছেন বা সেও আপনার থেকে নিতে পারে নাই, সেই ক্ষেত্রে 24 ঘন্টা সময় আছে আপনার কাছে। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার নিয়ার বাই যে পুলিশ স্টেশন আছে, সেখানে পুলিশ স্টেশনে যে পুলিশকে ইনফর্ম করবেন যে আমি একটা দুর্ঘটনা হয়েছিল, আমি রেজিস্ট্রেশন নাম্বার বা আমার অ্যাড্রেস বা ওনার এটা আমি বলতে পারিনি, তাই আমি আপনার কাছে রিপোর্ট করতে আসলাম। আবার মনে করেন আপনি কোনো জায়গা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মনে করেন যে কারো গার্ডেনের যে বাউন্ডারি থাকে, গার্ডেনের বাউন্ডারিতে হইতেই পারে গাড়ি লেগে গেল, যার জন্য সেই বাউন্ডারি ক্ষতিগ্রস্ত হলো। এখন আপনি হোম ওনারের বাসায় গেলেন, কলিং বেল দিলেন, কিন্তু কোনো রেসপন্স পেলেন না, কারণ ওই যে গার্ডেনটা যেটার বাউন্ডারি আপনি ভাঙলেন, সেই মালিকটা নাই ওইখানে। সেক্ষেত্রে তো আপনি দিতে পারতেছেন না আপনার অ্যাড্রেস বা ইন্স্যুরেন্স নাম্বার, তাই না? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি 24 ঘন্টার মধ্যে পুলিশ স্টেশনে ইনসিডেন্টের কথা জানাবেন এবং পুলিশ স্টেশনে যে পুলিশের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আপনার কাছে 24 ঘন্টা আছে। দেখেন, ইন এনি কেস উইদিন 24 আওয়ার্স, দেখেন এখানে লেখা আছে 24 ঘন্টার মধ্যে। এই যে রিপোর্ট ইট টু দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড ইন এনি কেস উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে? আর 7 দিনের মধ্যে আপনার পুলিশের কাছে আপনার যে ইন্স্যুরেন্স সার্টিফিকেট আছে সেটা প্রোভাইড করতে হবে। 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট আর 7 দিনের মধ্যে ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি মোটামুটি এখান থেকে যা যা ইম্পর্টেন্ট আছে আপনাদেরকে সবই বলে দিয়েছি। আশা করি আপনারা যখন ক্লাসটা আরেকবার রেকর্ডিংটা শুনবেন আপনারা বুঝে যাবেন। আরেকটা জায়গা থেকে আমরা পড়ব, সেটা হচ্ছে যে অ্যানেক্সেস, ঠিক আছে? একটু খেয়াল করেন, অ্যানেক্সেস। অ্যানেক্সেস থেকে আমরা এখন সব পড়বো না, আমরা একদম নিচের দিকে চলে যাই। অন্যগুলো পড়া রাখবে, কিন্তু আজকের টপিকের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। অনেক কিছু আছে অ্যানেক্সেসে, কিন্তু সব পড়া লাগবে না। এই যে অ্যানেক্সেসে এসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এই যে ডিল উইথ ডেঞ্জার। ডেঞ্জারের ক্ষেত্রে আপনারা কিভাবে ডিল করবেন, বা ফার্স্ট এড অন দ্য রোড। একটু পরের দিকে চাই না, এগুলো লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।
আমরা এখান থেকে পড়ি হেল্প দোজ ইনভলভ, ঠিক আছে। এখানের মধ্যে আবারও ডু নট মুভ ক্যাজুয়ালিটিস ফ্রম দেয়ার ভেহিকেল আনলেস দেয়ার ইজ দ্য থ্রেট অফ ফার্দার ডেঞ্জার। ক্যাজুয়ালিটি অর্থাৎ যে দুর্ঘটনায় আহত হয়েছে তাকে কখনই ভেহিকেল থেকে বের করার চেষ্টা করবেন না আনলেস কোনো অন্য থ্রেট, যেমন যে আগুন বা এক্সপ্লোজন হতে পারে, গাড়ি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। ডু নট রিমুভ আ মোটরসাইক্লিস্ট হেলমেট আনলেস ইটস এসেনশিয়াল টু ডু। আবারও একই জিনিস, মোটরসাইক্লিস্টদের হেলমেট রিমুভ করবেন না এসেনশিয়াল না হলে। ডু ট্রাই টু কিপ দ্য ক্যাজুয়ালিটিস ওয়ার্ম, তাদেরকে উষ্ণ রাখার ট্রাই করবেন, ওয়ার্ম রাখার ট্রাই করবেন, এবং ড্রাই অ্যান্ড অ্যাজ কমফোর্টেবল অ্যাজ ইউ ক্যান, যতটা আপনি তাদেরকে হেল্পফুলভাবে রাখতে পারেন। ডু গিভ রিঅ্যাসুরেন্স কনফিডেন্টলি, এক্স্যাক্ট কোয়েশ্চেনটা অনেকবার আসে যে দুর্ঘটনা এখন কেউ হয়েছে, কোনো দুর্ঘটনা হয়েছে, সে ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত, তাকে রিঅ্যাসুরেন্স দিবেন কনফিডেন্টলি যে সমস্যা নেই, কিছু হয়নি, সব ঠিক আছে। অ্যান্ড ডু নট গিভ দেম এনিথিং টু ইট অর ড্রিঙ্ক, তাদেরকে অবশ্যই কোনো কিছু খেতে দিবেন না বা ড্রিঙ্ক করতে দিবেন না। আর এই জিনিসটা মনে রাখবেন, প্রোভাইড ইমার্জেন্সি কেয়ারের ক্ষেত্রে DRABC, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। এই প্রশ্নটা আসে যে আপনি কোনো দুর্ঘটনায় পড়লেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কাউকে হেল্প করতে গেলেন, সেক্ষেত্রে আপনার কোন প্রসিজার ফলো করা উচিত, ডিরেক্ট প্রশ্ন আসে, সেক্ষেত্রে হবে DRABC। ডি মানে ডেঞ্জার, অর্থাৎ দুর্ঘটনা বা যেটা ডেঞ্জার থাকে। রেসপন্স, অর্থাৎ আপনি কিভাবে রেসপন্স করতেছেন। এয়ারওয়ে, ঠিক আছে, মানে মানুষের বাতাস নেওয়ার পথ, আপনারা বুঝতেছেনই। ব্রিদিং, শ্বাস নেওয়া। আর সি, সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন হচ্ছে নাকি। এখন ডেঞ্জারের ক্ষেত্রে ফার্স্টে দেখবেন আগে আপনি অ্যাপ্রোচ যে করতেছেন ডেঞ্জারটা হেল্প করতে, এটা আপনার জন্য সেফ নাকি। আপনি অ্যাপ্রোচ যে করবেন, আপনি তাকে হেল্প করতে যাবেন, সেটা আপনার নিজের জন্য সেফ নাকি, ওইটাকে সবার আগে দেখবেন। রেসপন্স, ট্রাই টু গেট রেসপন্স বাই জেন্টলি শেকিং দ্য ক্যাজুয়ালিটিস শোল্ডার অ্যান্ড আস্কিং লাউডলি আর ইউ অল রাইট। যে ক্যাজুয়ালিটি থাকবে, যে আহত, তার যে শোল্ডার আছে, শোল্ডারে আপনি একটু নাড়া দিবেন, নাড়া দিয়ে আগে দেখবেন যে সে কোনো রেসপন্স করতেছে নাকি, এবং তাকে জোরে জোরে জিজ্ঞেস করবেন আর ইউ অল রাইট, আপনি কি ঠিক আছেন। যদি সে রেসপন্ড করে, হ্যাঁ, রিপ্লাই দেয়, তখন আপনি ইনজুরিজ হয়েছে নাকি, তার কোনো, সে কোথাও গুরুতরভাবে আহত হয়েছে নাকি, সেটা আগে চেক করবেন। এয়ারওয়ে, ইফ দেয়ার ইজ নো রেসপন্স, ওপেন দ্য ক্যাজুয়ালিটিস এয়ারওয়ে বাই প্লেসিং ইউর ফিঙ্গার্স আন্ডার দেয়ার চিন অ্যান্ড লিফটিং ইট ফরওয়ার্ড। এখন যদি আপনি জিজ্ঞেস করলেন কিন্তু কোনো রেসপন্স পেলেন না তার থেকে, সেক্ষেত্রে এয়ারওয়ে অর্থাৎ বাতাস নেওয়ার পথ, সেটা আপনার ওপেন করতে হবে। কিভাবে ওপেন করবেন, আপনার যে আঙ্গুল দুটো আছে, ফিঙ্গার্স আন্ডার দেয়ার চিন, তাদের যে থুতনি, চিন মানে তো থুতনির নিচে ফিঙ্গার নেবেন এবং চিনটাকে ফরওয়ার্ডে লিফট করবেন, ঠিক আছে, তাদেরকে ফরওয়ার্ডে লিফট করবেন এবং এয়ারওয়েটা অর্থাৎ বাতাস নেওয়ার পথটা ওপেন করে দিবেন। তারপর হচ্ছে ব্রিদিং, চেক দ্যাট দ্য ক্যাজুয়ালিটি ইজ ব্রিদিং নর্মালি, look for chest movements, look and listen for breathing and feel for breath on your cheek. আপনি খেয়াল করবেন যে ক্যাজুয়ালিটিটা শ্বাস নিতে পারতেছে নাকি, ঠিক আছে। যদি মনে হয় যে ক্যাজুয়ালিটি ইজ ব্রিদিং নর্মালি, ঠিকভাবে শ্বাস নিচ্ছে, ভেরি গুড। তারপর আপনি চেক করবেন লুক ফর চেস্ট মুভমেন্টস। অনেকে যখন শ্বাস নেয় আমাদের চেস্টটা কিন্তু বড় হয়, ঠিক না, শ্বাস ছেড়ে দিলে আবার ছোট হয়ে যায়, তো দেখবেন যে চেস্টে তার মুভমেন্ট হচ্ছে নাকি শ্বাস নেওয়ার। লুক অ্যান্ড লিসেন ফর ব্রিদিং, দেখবেন ভালো করেন এবং শুনবেন যে সে শ্বাস নিচ্ছে নাকি। তারপর এবারে আসি, ইফ দেয়ার আর নো সাইনস অফ ব্রিদিং স্টার্ট CPR। যদি আপনি দেখেন যে সে শ্বাস নিচ্ছে না, আপনি CPR শুরু করবেন। CPR কি, যখন কোনো ব্যক্তি এরকম শ্বাস নিতে পারে না, CPR হচ্ছে বুকের উপরে 2 হাত দিয়ে প্রেসার দিতে থাকা, প্রেসার দেওয়া তুলে নেওয়া, প্রেসার দেওয়া তুলে নেওয়া, মানে বুকে চাপ দিতে থাকা বারবার, ঠিক আছে। এখন এটা কতটুক দিবেন, অ্যারাউন্ড 5 to 6 সেন্টিমিটার্স, ঠিক আছে, মনে রাখবেন 5 থেকে 6 সেন্টিমিটার, এর থেকে বেশি ডিপে CPR দিতে যাবেন না আপনার, এর থেকে বেশি অর্থাৎ বুক নিচে নামাবেন না, সেক্ষেত্রে কিন্তু রিবস, ঠিক আছে, বুকের যে হাড্ডি সেটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে বেশি প্রেসার দিলে। অ্যান্ড অ্যাবাউট টুয়াইস আ সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 বার করে। ইউ মে অনলি নিড 1 হ্যান্ড ফর আ চাইল্ড, যখন দেখবেন যে ক্যাজুয়ালিটা কোনো বাচ্চা, সেক্ষেত্রে শুধুমাত্র একটা হাত ইউজ করবেন। আর যদি দেখেন ইনফ্যান্টস, অর্থাৎ একদম নব্য, মাত্র একটা বাচ্চা, কোলের বাচ্চা, ঠিক আছে, ইনফ্যান্টের ক্ষেত্রে 2 ফিঙ্গার্স অনলি, মাত্র 2টা ফিঙ্গার দিয়ে আস্তে করে তার চেস্টের মধ্যে কম্প্রেশনস দেবেন, CPR। লাস্টলি সার্কুলেশন, ইফ দ্য ক্যাজুয়ালিটি ইজ রেসপন্সিভ অ্যান্ড ব্রিদিং, চেক ফর সাইনস অফ ব্লিডিং। যদি রেসপন্স করতেছে এবং সুন্দরভাবে শ্বাস নিচ্ছে, আপনি এরপর চেক করবেন যে তার কোনো দিক থেকে ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে নাকি। যদি দেখেন যে কোনো জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে আপনি যা করবেন, চেক ফাইন্ডিং দ্যাট মে বি ইন দ্য উন্ড, সবার আগে চেক করবেন যে তার যে উন্ড, তার যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেখানে কোনো গ্লাস বা কিছু আছে নাকি। যদি দেখেন এরকম কিছু আছে, কখনো সেটা রিমুভ করার ট্রাই করবেন না, ইমার্জেন্সি অফিসিয়ালসরা এসে সেটা খেয়াল করবে। কারণ আপনি যদি হঠাৎ করে কোনো কিছু ভিতরে ঢুকে আসে, ঠিক আছে, টান দিয়ে বের করে ফেলেন, সেক্ষেত্রে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে যাবে সাথে সাথে।
সেক্ষেত্রে ক্যাজুয়ালিটির মৃত্যু হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তাই কখনোই দেখা যাবে যে ভিতরে কাঁচ ঢুকে গেছে বা গাড়ির কোনো পার্ট পেটের মধ্যে, বুকের মধ্যে, গলার মধ্যে ঢুকে গেছে, কোনোদিন সেটা বের করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আরও হিতে বিপরীত হবে। আর এখানে বলছি ইফ নাথিং ইজ এমবেডেড অ্যাপ্লাই ফার্ম প্রেশার ওভার দ্য উন্ড। ঠিক আছে, যদি আপনি দেখেন যে কোনো কিছুই নাই, অর্থাৎ কোনো কিছুই তার ক্ষতস্থানে ভিতরে ঢুকে নেই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার হাত দিয়ে, যদি আপনার কাছে প্যাড বা এরকম কিছু থাকে, পরিষ্কার কাপড় বা গজ কাপড়, সেক্ষেত্রে কাপড় দেয়, যদি না থাকে নিজের হাত দিয়ে যে উন্ডটা আছে, যে ক্ষতস্থানটা আছে, সেটার উপরে প্রেশার দিয়ে রাখবেন যেন রক্তক্ষরণ কম হয়। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ইমার্জেন্সি অফিসিয়ালরা না আসে, এই প্রেশারটার জন্য রক্তক্ষরণ কম হবে তার। বার্নস অর্থাৎ আগুনে পুড়ে গেলে কি করবেন, এখানের মধ্যে বলা আছে পুট আউট এনি ফ্লেমস টেকিং কেয়ার অফ ইউর ওন সেফটি। আপনি যদি আগুন নিভাইতে পারেন নিজের সেফটি মেনটেন করে, অবশ্যই সেটা করবেন। কুল দ্য বার্ন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস উইথ প্লেন্টি অফ ক্লিন কুল ওয়াটার। যে জায়গায় আগুনটা লাগছে শরীরের যে জায়গায়, সেই জায়গায় অন্তত 10 মিনিট ক্লিন ওয়াটার অ্যান্ড ঠান্ডা পানি দিয়ে, ক্লিন অ্যান্ড ঠান্ডা, ঠিক আছে, পরিষ্কার এবং ঠান্ডা পানি দিয়ে অন্তত 10 মিনিট ওই জায়গাটা কুল করার ট্রাই করবেন। ঠিক আছে, 10 মিনিট অ্যাটলিস্ট। কাভার দ্য বার্ন উইথ ক্লিন ফিল্ম ইফ অ্যাভেলেবল। আচ্ছা, এগুলো দরকার নেই, মোটামুটি এইটুকুই। ঠিক আছে, এখন আমরা আমাদের কোয়েশ্চেন সলভিংয়ে চলে যাই। যা যা বলেছি একটু আমি আবার রিপিট করি। এখান থেকে ডিআর এবিসি পড়বেন অ্যানেক্সেস এর থেকে। আর হাইওয়ে কোড আই লার্ন এখানের মধ্যে ব্রেকডাউনস অ্যান্ড ইনসিডেন্টসের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, এগুলো একটু অবশ্যই আপনারা ভিডিও দেখে দেখে মার্ক করে রাখবেন, লাগলে নোটও করতে পারেন আপনারা। খুব বেশি না, সর্বোচ্চ 10টা পয়েন্ট হবে। আর আমি ট্রাই করব যেগুলো আমি পড়াইছি এটার যে সংক্ষিপ্ত একটা পিডিএফ আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়ার। আমি আজকে রাতেই দেখি পিডিএফগুলো দিয়ে দিব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, আর ওইগুলো আপনারা একটু অবশ্যই সময় করে 5টা মিনিট দেখবেন। এখন আমরা কোয়েশ্চেন সলভিং এর চলে যাই। ইনসিডেন্টস, অ্যাক্সিডেন্টস অ্যান্ড ইমার্জেন্সি। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। যখন আপনার গাড়ি এরকম রাস্তার মধ্যে হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, আপনি যদি গাড়ি বামে সাইড করেন, সাইড করার পরে আপনার গাড়ির মধ্যে কিন্তু ট্রাফিক কোন থাকে, যে ত্রিভুজের মতো লাল কালারের কোন থাকে, রিফ্লেকটিভ। ঠিক আছে, ওইটাতে আলো পড়লে রিফ্লেক্ট করতে থাকে। ওই কোনগুলো আপনি গাড়ি থেকে 45 মিটার, ফিটেও সম্ভবত 127 ফিট, ঠিক আছে, 127 ফিট দূরে সেট করবেন, যেন অন্যান্য ট্রাফিকটা আপনাকে দেখতে পারে দূরের থেকে। ঠিক আছে, এটা আমি একটু মুখে বলে দিলাম, এটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসে অনেক। এখানের মধ্যে জিজ্ঞেস করছে যে which sign shows that a tanker is carrying dangerous good। এই 4টা সাইনের মধ্যে কোন সাইনটা দেখলে আপনি বুঝবেন যে একটা ট্যাঙ্কার, ঠিক আছে, ট্যাঙ্কার তো আপনারা চিনেন যেগুলো লিকুইড পদার্থ নিয়ে যায়, ঠিক আছে, যে একটা ট্যাঙ্কার ডেঞ্জারাস গুড অর্থাৎ বিপজ্জনক পণ্য বহন করছে। এই 4টা চিহ্নের মধ্যে কোনটা? অবশ্যই যে এই চিহ্নটা হবে, মনে রাখবেন এই চিহ্নটা সবসময় এরকম অরেঞ্জ কালার, অর্থাৎ এরকম কমলা কালারের রিফ্লেকটিভ সাইন হয়, এবং এখানের মধ্যে দাহ্য পদার্থ, এই যে দেখেন আগুনের মতো একটা চিহ্নই দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটা হবে আনসার। 2 নম্বরে চলে যাই আমরা। 2 নম্বরে বলেছে ইউ অ্যারাইভ এট দ্য সিন অফ আ মোটরসাইকেল ক্র্যাশ, দ্য রাইডার ইজ ইনজুর্ড, ওয়েন শুড দেয়ার হেলমেট বি রিমুভড। এটার আনসারটা কেউ দিতে পারবেন? আপনারা একটা জায়গায় গেছেন, দেখলেন একটা মোটরসাইকেল ক্র্যাশ হয়েছে, দুর্ঘটনা হয়েছে, যে মোটরসাইকেল আরোহী ছিল সে ইনজুর্ড, ঠিক আছে, আহত হয়েছে। ওয়েন শুড দেয়ার হেলমেট বি রিমুভড, কখন তাদের হেলমেটটা রিমুভ করা উচিত হবে? এটা আমি একটু আগে 2বার বলেছিলাম। আনসারটা হবে অনলি ওয়েন ইটস এসেনশিয়াল, যখন সেটা অতিবয় গুরুত্বপূর্ণ হবে, এছাড়া কখনই হেলমেট রিমুভ করবেন না। 3 নম্বরে চলে যাই আমরা। ফলোইং আ কলিশন a person has been injured, what would be a warning sign for shock? একটা দুর্ঘটনা হয়েছে, একটা পার্সন ইনজুর্ড হয়েছে, কোন সাইনটা একটা ওয়ার্নিং হবে যে সে শকের মধ্যে আছে, যে সে শক, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে সারপ্রাইজ শকড হয়ে গেছে, কোনটা হবে? ফ্লাশড কমপ্লেক্সন অর্থাৎ লালচে বর্ণ হয়ে যাবে তার চেহারা, ওয়ার্ম ড্রাই স্কিন, তার ত্বকটা উষ্ণ হয়ে যাবে এবং একদম শুষ্ক হয়ে যাবে, স্লো পালস অর্থাৎ তার যে বিট আছে, হার্টবিট, ওটা স্লো হয়ে যাবে, র্যাপিড শ্যালো ব্রিথিং, সে অনেক তাড়াতাড়ি শ্বাস নিতে থাকবে। আনসার হবে র্যাপিড শ্যালো ব্রিথিং। ঠিক আছে, ডিআরএবিসিতে আমরা পড়েছিলাম ব্রিদিং চেক করতে হয়, তো অবশ্যই আপনার চেক করবেন যে তার ব্রিদিংটা কেমন, সে যদি অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকে তাহলে খেয়াল করবেন যে সে শকে আছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে শকড হয়ে গেছে অ্যাক্সিডেন্টটার জন্য, তাই এটার আনসার হবে র্যাপিড শ্যালো ব্রিদিং। 4 নম্বরে যে আমরা
ইউর ভেহিকেল হ্যাজ স্টলড ইন দ্য মিডল অফ আ লেভেল ক্রসিং। লেভেল ক্রসিংয়ের মাঝে আপনার গাড়ি থেমে গেছে হুট করে। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ওয়ার্নিং বেলস স্টার্ট টু রিং ওয়াইল ইউ আর ট্রাইং টু রিস্টার্ট দ্য ইঞ্জিন। লেভেল ক্রসিংয়ের মাঝে আপনার গাড়ি থেমে গেছে, আপনি গাড়ির ইঞ্জিন স্টার্ট করার ট্রাই করতেছেন এবং হঠাৎ করে শুনলেন যে ট্রেন আসার যে ওয়ার্নিং বেল সেটা বাজা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? ক্যারি অন ট্রাইং টু রিস্টার্ট দ্য ইঞ্জিন, আপনি গাড়ি আবার রিস্টার্ট করার ট্রাই করতে থাকবেন। গেট আউট অফ দ্য কার অ্যান্ড ক্লিয়ার অফ দ্য ক্রসিং, গাড়ি থেকে বের হয়ে যাবেন এবং লেভেল ক্রসিং থেকে সরে যাবেন। রান ডাউন দ্য ট্র্যাক টু ওয়ার্ন দ্য সিগন্যাল অপারেটর। আচ্ছা, জয়েন করেছে, অর্থাৎ আপনি দৌড়ায় যাবেন সামনে এবং যে সিগন্যাল অপারেটর থাকে তাকে ওয়ার্ন করার ট্রাই করবেন, নাকি পুশ দ্য ভেহিকেল ক্লিয়ার অফ দ্য ক্রসিং, আপনার গাড়িটাকে ধাক্কা দিয়ে আপনি ক্রসিং থেকে বের করে নিয়ে যাবেন। আনসার কি হবে? আনসার হবে গেট আউট অফ দ্য কার অ্যান্ড ক্লিয়ার অফ দ্য ক্রসিং। এসব ক্ষেত্রে কখনো যখন আপনার গাড়ি হুট করে লেভেল ক্রসিংয়ের মধ্যে থেমে যাবে, যদি ওয়ার্নিং লাইট না জ্বলে, ঠিক আছে, ওয়ার্নিং লাইট বাজা শুরু না করে, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে আপনার গাড়িটাকে আপনি লেভেল ক্রসিং থেকে বের করে নিয়ে যেতে পারতেছেন কিনা, ঠিক আছে। কিন্তু যদি দেখেন ওয়ার্নিং লাইট জ্বলে গেছে, ওয়ার্নিং লাইট বাজতেছে, কিন্তু আপনার গাড়ি স্টার্ট হইতেছে না, সেই ক্ষেত্রে কখনই আপনি গাড়ির ভিতরে বসে থেকে রিস্ক নেবেন না, গাড়ি থেকে বের হয়ে সরে যাবেন ক্রসিং থেকে, ঠিক আছে। বা আপনি গাড়ি ধাক্কা দিয়েও ক্রসিং থেকে সরানোর চেষ্টা করবেন না, কারণ দূর থেকে একটা ট্রেন দেখতে মনে হয় খুবই আস্তে আসতেছে, কিন্তু আসলে ট্রেনটা অনেক তাড়াতাড়ি আসে, আপনি সময়ের মাপ লাগাতে পারবেন না, তাই কখনোই রিস্ক নেবেন না, গাড়ি থেকে বের হয়ে। 5 নম্বর প্রশ্ন, There's been a collision. How can you help a driver who's suffering from shock? দুর্ঘটনা হয়েছে, এখন আপনি একটা ড্রাইভারকে কিভাবে হেল্প করবেন যে কিনা শক দিয়ে সাফার করতেছে, যে কিনা খুবই শকড। এই কোয়েশ্চনটা আমি পড়াইছিলাম একটু আগে। রিঅ্যাসিওর দেম কনফিডেন্টলি, তাদেরকে আশ্বাস দিবেন, বিশ্বাস দিবেন যে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, যেন সেই শকটার থেকে বের হয়ে আসতে পারেন, তার মাইন্ডটা নর্মালি কাজ করা শুরু করে। এই এক্স্যাক্ট লাইনটা আমি মার্ক করে দিয়েছিলাম। 6 নম্বরে আসি আমরা। An adult casualty isn't breathing, ঠিক আছে। To maintain circulation, CPR should be given. What's the correct depth to press down on their chest? একজন অ্যাডাল্ট ক্যাজুয়ালিটি অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং শ্বাস নিচ্ছে না সে, এখন তার শ্বাস নেওয়া, তার সার্কুলেশন যেন মেনটেইন হয়, সেক্ষেত্রে তাকে সিপিআর দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ বুকের প্রতি চেস্ট কম্প্রেশনস, ঠিক আছে। এখন হোয়াটস দ্য কারেক্ট ডেপথ টু প্রেস ডাউন অন দ্যাট চেস্ট, আপনি তার চেস্টের উপরে কত গভীর পর্যন্ত প্রেস করতে পারবেন বা প্রেশার দিতে পারবেন, এটা আমি বলেছিলাম, সবসময় মনে রাখবেন 5 to 6 সেন্টিমিটার, 5 থেকে 6 সেন্টিমিটার, এর থেকে বেশি প্রেস করবেন না, এর থেকে বেশি প্রেস করলে প্রেশারে তার যে রিব কেজ, বুকের হাড্ডি ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হতে পারে, সেক্ষেত্রে হিতে বিপরীত দুর্ঘটনা আরও বেশি হবে। 7 নাম্বার, when are you allowed to use hazard warning lights, আপনি কখন আপনার হ্যাজার্ড লাইট ইউজ করতে পারবেন। when parked on a double yellow lines to visit a shop, আপনি যখন ডাবল হলুদ লাইনের উপর পার্ক করে থাকবেন কোনো দোকানে যাওয়ার জন্য। when traveling during darkness without headlights, যখন আপনি কমপ্লিট অন্ধকারের মধ্যে গাড়ি চালাবেন, আপনার হেডলাইট নাই। when stopped and temporarily obstructing traffic, অর্থাৎ আপনি থেমে গেছেন, আপনার গাড়ির কিছু হয়েছে এবং আপনি গাড়িটা সরাইতে পারতেছেন না, সেক্ষেত্রে পিছনে যে ট্রাফিক আছে সেটাতে জ্যাম বেঁধে যাচ্ছে, সেই ক্ষেত্রে। নাকি when traveling slowly because you are lost, আপনি আস্তে আস্তে চালাচ্ছেন কারণ আপনি হারিয়ে গেছেন। আনসার হবে when stopped and temporarily obstructing traffic। এটাও আমি পড়াইছি একটু আগে, যখন আপনি এরকম আপনার গাড়ি ব্রেকডাউন হবে বা নষ্ট হয়ে যাবে এবং আপনার পিছনের ট্রাফিক আপনি ব্লক করে রাখবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ির হ্যাজার্ড লাইট আপনি জ্বালাইতে পারেন। হোয়াট শুড ইউ ডু টু রিডিউস দ্য রিস্ক অফ ইউর ভেহিকেল ক্যাচিং ফায়ার, আপনার গাড়িতে যেন আগুন না ধরে, সেক্ষেত্রে রিস্ক কমানোর জন্য আপনি কি করতে পারেন। এটা খুবই ইজি আনসার, চেক আউট এনি স্ট্রং স্মেল অফ ফুয়েল, অর্থাৎ আপনি কোনো জ্বালানির গন্ধ পাচ্ছেন নাকি, স্ট্রং স্মেল, ঠিক আছে, খুবই বিকট গন্ধ কোনো জ্বালানির, সেটা চেক করবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যখনই এরকম হয় তার মানে অয়েল লিক করতেছে, ফুয়েল লিক করতেছে আপনার গাড়ি থেকে, অর্থাৎ আপনার গাড়ি থেকে জ্বালানি লিক করতেছে, বের হচ্ছে কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণের জন্য আপনার আগুন ধরে যেতে পারে। তাই যখনই আপনি গাড়ি চালাবেন, যদি আপনি এমন হয় যে আপনি খুবই স্ট্রং স্মেল পাইতেছেন জ্বালানির অর্থাৎ তেলের, সেক্ষেত্রে গাড়ি চালাবেন না, সবার আগে চেক করবেন কোনো সমস্যা আছে নাকি। আপনি নিজে যদি না বুঝেন অবশ্যই এক্সপার্ট কাউকে কল করবেন দেখার জন্য যে ফুয়েল লিক হচ্ছে নাকি। 9 নাম্বার, at an incident how could you help a casualty who has stopped breathing,
একটা ইনসিডেন্ট হয়েছে, দুর্ঘটনা, একজন ক্যাজুয়ালিটি অর্থাৎ আহত হয়েছে, সেই ক্ষেত্রে তার শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে, আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন? কিপ দেয়ার হেড টিল্টেড ফরওয়ার্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল, তার মাথাটাকে সামনে যত সম্ভব ঝুঁকায় রাখবেন। ফলো দ্য DRABC কোড। DRABC কোড একটু আগে যেটা পড়াইলাম, ডেঞ্জার, রেসপন্স, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, DRABC, এই কোডটা ফলো করবেন। নাকি ট্রাই টু গিভ দেম সামথিং টু ড্রিঙ্ক, তাদেরকে কিছু ড্রিঙ্ক করতে দিবেন অর্থাৎ পানি বা এরকম কিছু। রেইজ দেয়ার লেগস টু হেল্প উইথ সার্কুলেশন, তাদের পা উপর করে তুলবেন সার্কুলেশনে হেল্প করার জন্য। আনসার হবে ফলো দ্য DRABC কোড। কারণ DRABC কোডের মধ্যে যা যা বলা আছে ওইটা যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি অবশ্যই ক্যাজুয়ালিটিকে হেল্প করতে পারেন। ঠিক আছে, 10 নম্বরে যাই আমরা। You arrive at the scene of a crash where someone is bleeding heavily from a wound in their arm. আপনি একটা দুর্ঘটনার সামনে এসে পড়ছেন, ঠিক আছে, একটা সিনে আসছেন যে একটা গাড়ি অন্য গাড়ির সাথে দুর্ঘটনা হয়েছে আর ক্যাজুয়ালিটি আছে একটা, অর্থাৎ একজন আহত এবং তার হাতের থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে। নাথিং ইজ এমবেডেড ইন দ্য উড, কিন্তু তার হাতের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেখানে কিছু ঢুকে নেই, কোনো কাচের কণা বা কোনো কিছু ঢুকে নেই। হোয়াট কুড ইউ ডু টু হেল্প, আপনি কি করতে পারেন তাকে হেল্প করার জন্য? ড্যাব দ্য উন্ড, উন্ডের উপরে ড্যাব করবেন। গেট দেম আ ড্রিঙ্ক, তাদেরকে কিছু পান করতে দিবেন। ওয়াক দেম অ্যারাউন্ড অ্যান্ড কিপ দেম টপিং, তাদেরকে হাঁটাইতে থাকবেন এবং তার সাথে কথা বলতে থাকবেন। নাকি অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য উন্ড, অর্থাৎ যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গার উপরে আপনি হাত দিয়ে বা অন্য কোনো কিছু থাকলে সেটা দিয়ে প্রেশার দিয়ে রাখবেন। এটাও আমি একটু আগে পড়াইছি, মার্কও করে দিছি। সঠিক আনসারটা হবে অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য উন্ড, যেন রক্তক্ষরণ কমে, রক্তক্ষরণ যেন আরো বেশি না হয়। 11 নম্বরে চলে যাই আমরা। অ্যাট এন ইনসিডেন্ট হাউ কুড ইউ হেল্প আ স্মল চাইল্ড হু ইজন্ট ব্রিদিং, একটা ইনসিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, একটা ছোট বাচ্চা শ্বাস নিতে পারতেছে না, তাকে আপনি কিভাবে হেল্প করবেন? পুট দ্যাম ইন রিকভারি পজিশন অ্যান্ড স্ল্যাপ দেয়ার ব্যাক, রিকভারি পজিশন অর্থাৎ তাদেরকে উল্টা করে তাদের পিছনের মধ্যে থাপ্পড় দিবেন। ফাইন্ড দেয়ার প্যারেন্টস অ্যান্ড এক্সপ্লেন হোয়াটস হ্যাপনিং, তাদের অভিভাবককে খুঁজে বের করবেন এবং বলবেন কি হইতেছে। ওপেন দেয়ার এয়ারওয়ে অ্যান্ড বিগিন সিপিআর, তাদের এয়ারওয়ে অর্থাৎ শ্বাস নেওয়ার যে জায়গা, শ্বাস নেওয়ার যে মানে অর্থাৎ তার মুখ, সেটা এয়ারওয়েটা খুলবেন এবং সিপিআর শুরু করবেন। নাকি টক টু দেন কনফিডেন্টলি আনটিল অ্যান অ্যাম্বুলেন্স অ্যারাইভ, তাদের সাথে কনফিডেন্স নিয়ে কথা বলতে থাকবেন একটা অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত। আনসার হবে ওপেন দ্য এয়ারওয়ে অ্যান্ড বিগিন সিপিআর। এবং মনে রাখবেন সে একটা ছোট বাচ্চা, তাই আপনি এক হাত দিয়ে সিপিআর দিবেন, 2 হাত ইউজ করবেন না এবং আস্তে আস্তে সিপিআর করবেন, খুব প্রেশার দিবেন না। ওপেন দ্য এয়ারওয়ে অ্যান্ড বিগিন সিপিআর। 12 নম্বরে আসি আমরা। অ্যাট এন ইনসিডেন্ট আ ক্যাজুয়ালিটি ইজ ইন ব্রিদিং, হোয়াট শুড ইউ ডু ওয়াইল হেল্পিং দেম টু স্টার্ট ব্রিদিং এগেইন। একটা ইনসিডেন্ট, একটা ক্যাজুয়ালিটি আছে, ঠিক আছে, দুর্ঘটনা হয়েছে এবং আহত ব্যক্তি আছে যে শ্বাস নিতে পারতেছে না, আপনার কি করা উচিত তাদেরকে যেন সে আবার শ্বাস নিতে শুরু করতে পারে? এটা আনসারটা কেউ দিতে পারবেন? আপু আপনি দিতে পারবেন আনসারটা? এক্স্যাক্ট সেম কোয়েশ্চন সলভ করে আসছি, বলেও আসছি আমি। বা কেউ একটু রেসপন্স করবেন কেউ? আচ্ছা, সমস্যা নেই, হয়তো ব্যস্ত আপনারা। আনসারটা হবে ওপেন দেয়ার এয়ারওয়ে। যখনই দেখবেন যে কেউ ঠিকভাবে শ্বাস নিতে পারতেছেন না, সবার আগে আপনার মনে রাখতে হবে তাদের এয়ারওয়ে, শ্বাস নেওয়ার যে রাস্তা সেটা ওপেন রাখতে হবে। 13 নম্বরে চলে যাই আমরা। Which document may the police ask you to produce after you have been involved in a collision? আপনি একটা কলিশন অর্থাৎ দুর্ঘটনার মধ্যে আপনি পড়ছেন, ঠিক আছে, হ্যাঁ, যেখানে আমাদের কলিশন হয়েছে, অর্থাৎ আপনি একটা গাড়ির সাথে বা আপনি যে কোনো কিছুর সাথে ধাক্কা খাইছেন, কলিশন হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে পুলিশ কোন ডকুমেন্ট চাইতে পারে আপনার কাছে? কোন ডকুমেন্টটা আপনার কাছে পুলিশ চাইতে পারে? আপনার ভেহিকেলের সার্ভিস রেকর্ড, আপনার গাড়ির রেজিস্ট্রেশনের ডকুমেন্ট, আপনার লাইসেন্স, নাকি আপনার থিওরি টেস্টের সার্টিফিকেট? আনসার হবে আপনার ড্রাইভিং লাইসেন্স। সবসময় মনে রাখবেন যে কোনো দুর্ঘটনায় যখন আপনারা ইনভলভ হবেন সবার আগে এসে পুলিশ আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স চাবে, তারপরে আপনার কাছে ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট বা অন্যান্য জিনিসপাতি চাবে, কিন্তু সবার আগে আপনার ড্রাইভিং লাইসেন্স চাবে। 14 নম্বরে চলে যাই। ইউ আর ড্রাইভিং অন দ্য মোটরওয়ে, আপনি মহাসড়কে গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ লাগেজ ফলস ফ্রম ইউর ভেহিকেল, আপনার কি করা উচিত যদি আপনার গাড়ি থেকে একটা লাগেজ অর্থাৎ আপনার ব্যাগ, কাপড় নেওয়ার ব্যাগ হুট করে পড়ে গেছে? এটাও আমি একটু আগে মুখস্থ পড়াইছি। স্টপ অ্যাট দ্য নেক্সট ইমার্জেন্সি টেলিফোন অ্যান্ড রিপোর্ট দ্য ইনসিডেন্ট, নেক্সট যে ইমার্জেন্সি টেলিফোন পাবেন আপনি সেখানে যে ইনসিডেন্টটা রিপোর্ট করবেন।
মোটরওয়েতে কখনই গাড়ি থামে কোনো কিছু রিট্রিভ করার, অর্থাৎ রাস্তায় কিছু পড়ে গেছে সেটা তোলার চেষ্টা করবেন না। সবসময় একটা ইমার্জেন্সি টেলিফোন বুথে যাবেন এবং সেখানে যে ইনসিডেন্টটা রিপোর্ট করবেন। 15 নম্বরে চলে যাই আমরা। ইউ হ্যাভ ব্রোকেন ডাউন অন আ টু ওয়ে রোড, আপনি একটা টু ওয়ে রোডে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে। ইউ হ্যাভ আ ওয়ার্নিং ট্রায়াঙ্গেল, এই যে এটা হচ্ছে ওয়ার্নিং ট্রায়াঙ্গেল, আপনার কাছে এই ট্রায়াঙ্গেলটা আছে। অ্যাটলিস্ট হাউ ফার ফ্রম ইউর ভেহিকেল শুড ইউ প্লেস দ্য ওয়ার্নিং ট্রায়াঙ্গেল, আপনার গাড়ি থেকে কমপক্ষে কত দূরে আপনার এই ট্রায়াঙ্গেলটা সেট করতে হবে। আমি একটু আগে বলেছিলাম 45 মিটার্স আনসার বা 147 ফিট, এটা আমি একটু আগে মুখে বলে দিয়েছিলাম, আই গেস আপনারা খেয়াল করছেন। 16 নম্বরে চলে যাই আমরা। What should you do if you have to stop while you are going through a congested tunnel? আপনি একটা কনজেস্টেড অর্থাৎ খুবই ন্যারো একটা টানেল দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত যদি আপনার মনে হয় যে আপনার থামতে হবে, ঠিক আছে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ হ্যাভ টু স্টপ, আপনার থামতে হবে, একটা কনজেস্টেড টানেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত। পুল আপ ভেরি ক্লোজ টু দ্য ভেহিকেল ইন ফ্রন্ট টু সেভ স্পেস, আপনার খুব সামনে, একদম সামনে যে গাড়িটা আছে সেটা খুব কাছে যেয়ে থেমে যাওয়া এবং যেন পিছনে জায়গা বাঁচে। কিপ আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, আপনার সামনে যে গাড়িটা আছে সেটার থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা। ইগনোর এনি মেসেজ সাইন্স অ্যাজ দে আর নেভার আপ টু ডেট, টানেলের ভিতরে যখনই দেখবেন যেরকম জ্যাম লেগে আছে অনেক মেসেজ সাইন্স দেওয়া থাকে, সেই সাইনগুলো ইগনোর করবেন কারণ সেগুলো আপ টু ডেট হয় না। মেক এ ইউ টার্ন অ্যান্ড ফাইন্ড অ্যানাদার রুট, ইউ টার্ন নেবেন এবং অন্য রাস্তা খোঁজা শুরু করবেন। দেখেন কনজেস্টেড টানেল অর্থাৎ টানেলের মধ্যে গাড়ি অলরেডি অনেক বেশি আছে, ঠিক আছে, জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে, তো আপনি তো ইউটার্ন নিতে পারবেন না, এত জ্যামের মধ্যে আপনি ইউটার্ন কীভাবে নেবেন। আনসার হবে কিপ আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, কনজেস্টেড এরকম অবস্থা অবশ্যই সামনের যে ভেহিকেল সেটা থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে এরপরে আপনি গাড়ি থামাবেন, তার আগে থামাবেন না। 17 নম্বরে চলে যাই আমরা। ইউ লুজ কন্ট্রোল অফ ইউর কার অ্যান্ড ড্যামেজ আ গার্ডেন ওয়াল, আপনি আপনার গাড়ি চালানোর সময় হুট করে কন্ট্রোল হারায় ফেললেন এবং কোনো একজনের গার্ডেন ওয়াল অর্থাৎ বাগানের যে দেয়াল থাকে সেটা ড্যামেজ করে ফেলছেন। হোয়াট মাস্ট ইউ ডু ইফ দ্য প্রপার্টি ওনার ইজ অ্যাভেলেবেল, আপনার কী করা উচিত যদি সেই বাগানের মালিক তখন না থাকে বাসার, ঠিক আছে, অ্যাভেলেবেল না অর্থাৎ সে বাসায় নাই থাকতে পারে। এটা আমি আপনাকে বলেছি যে রিপোর্ট দ্য ইনসিডেন্ট টু দ্য পুলিশ উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে অবশ্যই পুলিশকে ইনসিডেন্টটা রিপোর্ট করতে হবে আপনার, কারণ যদি পুলিশকে ইনফর্ম না করেন সেক্ষেত্রে যদি মনে করেন গার্ডেন ওয়ালের যে ওনার সে চাইলে আপনার এগেনস্টে লিগ্যাল স্টেপস নিতেই পারে, ঠিক আছে, তাই 24 ঘন্টার মধ্যে অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। আর যদি দেখা যায় যে প্রপার্টি ওনার অর্থাৎ বাগানের মালিক উপস্থিত আছে বাসার মধ্যে, সেই ক্ষেত্রে আপনি আপনার যে গাড়ির যে মানে ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ওইটা, আপনার নাম এবং আপনি যে গাড়ির মালিক আপনার অ্যাড্রেস ওইটা আপনি সেই প্রপার্টি ওনারকে প্রোভাইড করলেই হবে। আর যদি প্রপার্টি ওনার অ্যাভেলেবেল না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে পুলিশকে জানাতে হবে। 18 নম্বরে চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু বিফোর ড্রাইভিং ইনটু আ টানেল, একটা টানেলের মধ্যে গাড়ি চালানো শুরু করার আগে আপনার কি করা উচিত। ক্লোজ ইউর সানরুফ, আপনার গাড়ির যে সানরুফ থাকে অর্থাৎ উপরে যে ছাদ অনেক গাড়িতে খোলা যায় এগুলো হচ্ছে সানরুফ, সেই সানরুফ বন্ধ করে দিবেন। টেক অফ ইউর সানগ্লাসেস, আপনার যদি সানগ্লাস থাকে, ঠিক আছে, সানগ্লাসটা আপনি অফ করে দিবেন, মানে সরি টেক অফ ইউর সানগ্লাস অর্থাৎ আপনি যদি সানগ্লাস পরে থাকেন সেটা খুলে ফেলবেন। সুইচ অফ ইউর রেডিও, আপনার গাড়িতে রেডিও অন করা থাকলে সেটা বন্ধ করে দিবেন। সুইচ অন ইউর উইন্ডস্ক্রিন ওয়াইপার্স, অর্থাৎ আপনার গাড়ির সামনে যে ওয়াইপার্স থাকে যেগুলো বৃষ্টি আসলে ইউজ করতে হয় সেগুলো অন করে দেবেন। আনসার হবে টেক অফ ইউর সানগ্লাসেস, কারণ সানগ্লাস কি সূর্য থেকে বাঁচানোর জন্য আপনারা ইউজ করেন, ঠিক না, আলোটা যেন আপনাদের চোখে ডিরেক্টলি না পড়ে। কিন্তু সানগ্লাস কিন্তু কালো হয় এবং সানগ্লাস যখন আপনি পরে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনারা অল্প দেখেন, ঠিক আছে। এখন টানেল অলরেডি একটা অন্ধকার জায়গা, সেখানেও যদি আপনি সানগ্লাস পরে থাকেন, অন্ধকারের মধ্যে যদি আপনি একটা অন্ধকার সানগ্লাস পরে থাকেন আপনারা চোখে ঠিক করে দেখতে পারবেন না, তাই টানেলে কখনো সানগ্লাস পরে গাড়ি চালাবেন না। 19 নম্বরে চলে আসি আমরা 19-এ। There has been a collision. A motorcyclist is lying injured and unconscious. Why should you only remove their helmet if it is essential? এই যে আবার একই প্রশ্ন, একটা দুর্ঘটনা হয়েছে, একজন মোটরসাইকেল আরোহী সে ইনজুর্ড, ব্যথা পাইছে, সে এখন আনকনসিয়াস অর্থাৎ সে অচেতন, তার কোনো চেতনা নাই, কেন আপনার শুধুমাত্র তার হেলমেটটা খোলা উচিত হবে তখনই যখন এটা একদম অতিবয় গুরুত্বপূর্ণ। অপশনগুলো দেখি। দে মাইট নট ওয়ান্ট ইউ টু রিমুভ ইট, তারা চাবেন আপনি এটা রিমুভ করেন।
রিমুভিং ইট কুড মেক এনি ইনজুরিজ ওর্স, এটাই আনসার হবে। এটা আমি এর আগেও বলেছি যে হেলমেট যদি আপনি এরকম খুলে ফেলেন, আপনার ইনজুরিজ যেগুলো হয়, অর্থাৎ যে ব্যথাগুলো তারা পাইছে সেটা আরও গুরুতর হইতে পারে, ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিংও শুরু হয়ে যেতে পারে। তাই কখনোই হেলমেট একদম ইম্পর্টেন্ট না হলে খুলবেন না। 20 নম্বরে চলে যাই আমরা। ইউ আর দ্য ফার্স্ট পার্সন টু অ্যারাইভ অ্যাট অ্যান ইনসিডেন্ট ওয়ার পিপল আর ব্যাডলি ইনজুর্ড। একটা ইনসিডেন্ট, দুর্ঘটনা হয়েছে এবং আপনি প্রথম মানুষ যে ওই দুর্ঘটনার জায়গাটাতে পৌঁছাইছেন, যেখানে দেখতেছেন যে দুর্ঘটনায় যারা সংযুক্ত অনেকেই ব্যাডলি ইনজুর্ড, বাজেভাবে আহত হয়েছে। ইউ হ্যাভ সুইচড অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস, আপনি আপনার গাড়ির হ্যাজার্ড ওয়ার্নিং লাইট অন করছেন। অ্যান্ড চেক অল ইঞ্জিনস আর স্টপ, এবং চেক করছেন যে দুর্ঘটনায় যে গাড়িগুলো ইনভলভ আছে সেই গাড়িগুলো সবগুলোর ইঞ্জিন স্টপ আছে। হোয়াট এলস শুড ইউ ডু, আপনার আর কি করা উচিত? ট্রাই অ্যান্ড গেট পিপল হু আর ইনজুর্ড টু ড্রিঙ্ক সামথিং, আহত ব্যক্তিদেরকে কিছু পানীয় পান করার জন্য দেওয়া। স্টপ আদার কার্স অ্যান্ড আস্ক দ্য ড্রাইভার্স ফর হেল্প, অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে থামিয়ে তাদের হেল্পের জন্য তাদেরকে জিজ্ঞাসা করা। মুভ দ্য পিপল হু আর ইনজুর্ড ক্লিয়ার অফ দেয়ার ভেহিকেলস, যে মানুষগুলো ইনজুর্ড হয়েছে তাদেরকে তাদের যে ভেহিকেল সেখান থেকে সরায় নেওয়া। মেক শিওর দ্যাট অ্যান অ্যাম্বুলেন্স হ্যাজ বিন কল্ড, আনসার হবে মেক শিওর দ্যাট অ্যান অ্যাম্বুলেন্স হ্যাজ বিন কল্ড, আপনার মেক শিওর করতে হবে যে আপনি একটা অ্যাম্বুলেন্স কল করছেন। এখন কেন মুভ দ্য পিপল হু আর ইনজুর্ড ক্লিয়ার অফ দেয়ার ভেহিকেলস হবে না, এটা আমি একটু আগেই বলছি। ইনজুর্ড মানুষদেরকে আপনারা যদি বেশি মুভ করাইতে যান সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে আহত হইতে পারে, তাদের ইনজুরি আরও গুরুতর হইতে পারে, তাই কখনই তাদেরকে মুভ করবেন না। 21 নম্বরে যাই আমরা। অ্যান ইনজুর্ড পারসন হ্যাজ বিন প্লেসড ইন দ্য রিকভারি পজিশন, দে আর আনকনসিয়াস বাট ব্রিদিং নর্মালি, হোয়াট এলস শুড বি ডান। একজন দুর্ঘটনায় আহত ব্যক্তি, আপনি তাকে রিকভারি পজিশনে প্লেস করছেন। আচ্ছা, আপনাদেরকে আমি রিকভারি পজিশনের ছবি দেখাইনি, তাই না? আপনাদেরকে একটু রিকভারি পজিশনের ছবিটা দেখায় দিই যে রিকভারি পজিশনটা কেমন হয়। একটু সরি, খেয়াল ছিল না আমার। এই যে এখানে কি রিকভারি পজিশনের ছবি দেওয়া আছে না? এখানে দেওয়া নেই রিকভারি পজিশনের ছবি। একটু আপনাদেরকে আমি রিকভারি পজিশনটা কেমন হয় এটা একটু দেখায় দিই, ইম্পর্টেন্ট এটা অনেক। রিকভারি পজিশন এখানে আছে ছবিটা, এই যে এটাকে বলে রিকভারি পজিশন, ঠিক আছে। ইফ দ্য ক্যাজুয়ালিটি আনকনসিয়াস এন্ড ব্রিদিং, প্লেস দেম ইন দ্য রিকভারি পজিশন আনটিল দ্য মেডিকেল হেল্প অ্যারাইভস। এটা হচ্ছে রিকভারি পজিশন। তাদের যে একটা হাত, সেটা তাকে আপনার যে চেস্ট আছে চেস্টের উপরে বাঁকা করে রাখবেন এবং তাকে সাইড করে এক কাত করে শুয়ে রাখবেন। এই যে এইটা হচ্ছে রিকভারি পজিশন, এই পুরোটা এটা খেয়াল রাখবেন, ঠিক আছে, রিকভারি পজিশন। আমরা আবার কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। একুশ নম্বর প্রশ্নতে ছিলাম আমরা। এই যে এখন বলছে যে an injured person has been placed in the recovery position, আপনি injured personকে রিকভারি পজিশনে প্লেস করছেন, তারা অচেতন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, আপনার আর কি করা উচিত? প্লেস দেয়ার আর্মস বাই দেয়ার সাইড, তাদের যে হাত আছে তাদের পাশে রাখবেন। প্রেস ফার্মলি বিটুইন দেয়ার শোল্ডার, তাদের কাঁধের মাঝখানে শক্ত করে চাপ দিবেন। চেক দেয়ার এয়ারওয়ে রিমেন্স ওপেন, তাদের যে শ্বাস নেওয়ার জায়গা সেটা ওপেন আছে। গিভ দেম আ হট সুইট ড্রিঙ্ক তো কোনোদিনই দেওয়া যাবে না, আনসার হবে চেক দেয়ার এয়ারওয়ে রিমেন্স ওপেন, অর্থাৎ তাদের যে শ্বাস নেওয়ার যে জায়গা সেটা ওপেন আছে নাকি সেটা চেক করবেন, কারণ ওপেন না থাকলে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হতে পারে। আমরা 22 নম্বরে চলে যাই। আফটার আ কলিশন, সংঘর্ষের পরে, সামওয়ান ইজ আনকনসিয়াস, কেউ একজন অচেতন, ইন দেয়ার ভেহিকেল, তাদের যানবাহনের মধ্যে। ওয়েন শুড ইউ কল দ্য ইমার্জেন্সি সার্ভিসেস, কখন আপনার ইমার্জেন্সি সার্ভিসেস কল করা উচিত যদি কেউ এরকম সংঘর্ষের পরে আনকনসিয়াস অর্থাৎ অচেতন হয়ে যায়। অনলি অ্যাজ আ লাস্ট রেসোর্ট, শেষ অবলম্বন হিসেবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। আফটার ইউ হ্যাভ ওকেন দেম আপ, তাদেরকে জাগ্রত করার পরে, নাকি আফটার চেক ইন ফর ব্রোকেন বোনস, চেক করার পরে যে তাদের কোনো ব্রোকেন বোনস আছে নাকি, তাদের কোনো হাড্ডি ভেঙে গেছে নাকি। আনসার হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখনই আপনি দেখবেন কোনো এরকম সংঘর্ষ হয়েছে, আপনার মাথায় রাখতে হবে সাথে সাথে আপনি ইমার্জেন্সি সার্ভিসেসকে কল দিতে হবে, অর্থাৎ 999 কল দিয়ে জানাইতে হবে যে এখানের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আপনারা আসেন হেল্প প্রোভাইড করার জন্য। আনসার হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। 23-এ চলে যাই আমরা। What should you do if an instrument panel warning light comes on while you are driving?
গাড়ি চালানোর সময় ইনস্ট্রুমেন্ট প্যানেল অর্থাৎ আপনার যে ড্যাশবোর্ড, এটাতে যদি কোনো ওয়ার্নিং লাইট উঠে আসে, আপনি গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? কন্টিনিউ দ্য ইঞ্জিন সাউন্ডস অল রাইট, আপনি কন্টিনিউ করবেন গাড়ি চালানো যদি আপনার কাছে মনে হয় যে আপনার ইঞ্জিনের শব্দ অল রাইট, আপনার মনে হচ্ছে কোনো সমস্যা নেই। চেক আউট দ্য প্রবলেম কুইকলি অ্যান্ড সেফলি, তাড়াতাড়ি প্রবলেমটা যদি আপনার মনে হয় যে সেফ আছে, থেমে চেক করবেন। হোপ দ্যাট ইজ জাস্ট আ টেম্পোরারি ইলেকট্রিক্যাল ফল্ট, আপনি হোপ করবেন বা আপনি আশা করবেন যে এটা একটা জাস্ট সাময়িক সময়ের সমস্যা, এটা ঠিক হয়ে যাবে নিজে থেকেই। ডিল উইথ দ্য প্রবলেম ওয়েন দেয়ার ইজ মোর টাইম, যখন আরও বেশি সময় পাবেন তখন এই প্রবলেমটার সাথে ডিল করবেন। আনসার হবে চেক আউট দ্য প্রবলেম কুইকলি অ্যান্ড সেফলি, যখন এরকম কোনো ওয়ার্নিং লাইট আপনার ড্যাশবোর্ডে জ্বলে উঠবে, অবশ্যই সেই প্রবলেমটা আপনি তাড়াতাড়ি করে সেফভাবে চেক করবেন, কারণ এই প্রবলেমটা আরও বড় কিছু হইতে পারে। 24-এ চলে যাই আমরা। হোয়াটস দ্য ফার্স্ট থিং ইউ মাস্ট ডু ইফ ইউ হ্যাভ আ কলিশন ওয়াইল ইউ আর ড্রাইভিং ইউর কার, আপনার গাড়ি চালানোর সময় যদি কোনো সংঘর্ষ হয়, তাহলে প্রথমেই আপনার কি করা উচিত? সংঘর্ষ হইলে এখন আপনার ফার্স্ট স্টেপ, আপনার প্রথমেই কি করা উচিত? স্টপ এট দ্য সিন অফ দ্য ইনসিডেন্ট, ঘটনাস্থলেই থেমে যাবেন। কল দ্য ইমার্জেন্সি সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিসকে কল করবেন। স্টপ অনলি ইফ সামওয়ান ওয়েভস এট ইউ, যদি কেউ আপনাকে ইশারা দেয় শুধুমাত্র সেক্ষেত্রেই থামবেন, নাকি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, কল ইউর ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দেবেন। আনসার হবে স্টপ এট দ্য সিন অফ দ্য ইনসিডেন্ট, আপনি যদি কোনো সংঘর্ষের সাথে জড়িত হন, এটা আপনার লিগাল ডিউটি, ঠিক আছে, যে আপনার গাড়ি সেখানেই থামায় ফেলতে হবে যেখানে ইনসিডেন্টটা হয়েছে, না হলে কিন্তু আপনি ইলিগাল কাজ করতেছেন। তাই অবশ্যই সংঘর্ষের ক্ষেত্রে যেখানে সংঘর্ষ হয়েছে সাথে সাথে আপনি আপনার গাড়ি থামাবেন। 25-এ চলে যাই আমরা। অ্যাট এন ইনসিডেন্ট ইটস ইম্পর্টেন্ট টু লুক আফটার এনি ক্যাজুয়ালিটিস, কোনো দুর্ঘটনার সময় হতাহতের ক্ষেত্রে যত্ন নেওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোয়াট শুড ইউ ডু উইথ দ্যাম ওয়েন দ্য এরিয়া ইজ সেফ, আপনার তাদের সাথে কি করা উচিত যখন আপনাদের মনে হবে যে এরিয়াটা এখন সেফ আছে, নিরাপদ আছে। গিভ দেম সামথিং টু ইট, তাদেরকে কিছু খাইতে দিবেন, অবশ্যই এটা হবে না। নেভার গিভ দেম সামথিং টু ইট অর ড্রিঙ্ক, তাদেরকে কোনো সময় কোনো কিছু খেতে বা পান করতে দিবেন না। মুভ দেম আওয়ে ফ্রম দ্য ভেহিকেল, তাদেরকে তাদের গাড়ি থেকে দূরে সরাই নেবেন না। সে যেহেতু ক্যাজুয়ালিটি অর্থাৎ ইনজুর্ড হয়েছে, কখনই তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার চেষ্টা করবেন না। আস্ক দেম হাউ ইট হ্যাপেন্ড, তাদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে হয়েছে, অবশ্যই ওই টাইমে এত সময় নেই যে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন কি হয়েছে, যে অলরেডি ইনজুর্ড। কিপ দেম ওয়্যার দে আর, তারা যেখানে আছে তাদেরকে সেখানেই থাকতে দিবেন। আনসার হবে এটা, কিপ দেম ওয়্যার দে আর। কখনই একজন ইনজুর্ড মানুষকে, যে কিনা আহত হয়েছে, মুভ করার চেষ্টা করবেন না, তাকে সেখানেই থাকতে দিবেন, আনলেস আপনার মনে হয় যে গাড়িটা ব্লাস্ট হইতে পারে বা আগুন ধরতে পারে, এছাড়া যেখানেই আছে সেখানেই থাকতে দিবেন। 26 নম্বর। ইউ অ্যারাইভ এট এন ইনসিডেন্ট, আপনি একটা দুর্ঘটনার স্থলে পৌঁছাইছেন। There's no danger from fire or further collisions and the emergency services have been called, সেখানে আগুন বা সংঘর্ষের আর কোনো সম্ভাবনা নাই এবং ইমার্জেন্সি সার্ভিসেসকে অলরেডি কল করা হয়েছে। হোয়াটস ইউর ফার্স্ট প্রায়োরিটি ওয়েন অ্যাটেন্ডিং টু অ্যান আনকনশিয়াস মোটরসাইক্লিস্ট, আপনি একজন অচেতন মোটরসাইক্লিস্টকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে, ঠিক আছে, আপনার ফার্স্ট প্রায়োরিটি কী হবে, অর্থাৎ আপনার প্রথম স্টেপ, আপনার সর্বপ্রথম কী করা উচিত হবে? চেক ওয়েদার দে হ্যাভ এনি ব্রোকেন বোনস, তাদের কোনো হাড্ডি ভাঙ্গা আছে নাকি সেটা চেক করবেন। চেক ওয়েদার দে আর ব্লিডিং, চেক করবেন আগে যে সে রক্তক্ষরণ হচ্ছে নাকি, অর্থাৎ তার ব্লিডিং হচ্ছে নাকি। চেক ওয়েদার দে আর ব্রিদিং নর্মালি, তারা স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে নাকি ওইটা চেক করবেন। নাকি চেক ওয়েদার দে হ্যাভ এনি ব্রুজিং, নাকি চেক করবেন যে তাদের কোনো ক্ষত আছে কিনা। মনে রাখবেন ডিআর এবিসি কোড, ডিআর এবিসি কোডে কি আসে? ডেঞ্জার, রেসপন্স, এয়ারওয়ে, ঠিক আছে, এয়ারওয়ে শ্বাসের সাথে রিলেটেড। সবসময় সবার আগে দেখবেন যে ঠিকভাবে শ্বাস নিচ্ছে নাকি, শ্বাস নেওয়ার পরে এরপরে চেক করবেন ব্লিডিং হচ্ছে নাকি, তারপরে চেক করবেন সার্কুলেশন ঠিক আছে নাকি। ডিআর এবিসি কোড, এটা মনে রাখবেন যে সবার আগে খেয়াল করতে হবে তারা নর্মালি শ্বাস নিচ্ছে নাকি। 27-এ চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ইফ ইউর ভেহিকেল ক্যাচেস ফায়ার ওয়াইল ইউ আর ড্রাইভিং থ্রু আ টানেল, আপনি একটা টানেলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে যাচ্ছেন এবং আপনার গাড়িতে আগুন ধরে গেছে, আপনার কি করা উচিত? পুল আপ দেন ওয়াক টু এন ইমার্জেন্সি টেলিফোন, গাড়িটা সামনে নিয়ে থামে একটা ইমার্জেন্সি টেলিফোনের কাছে, যে ইমার্জেন্সি টেলিফোন ইউজ করবেন। লিভ ইট ওয়াইল ইট ইজ উইথ দ্য ইঞ্জিন রানিং, যেখানে গাড়িটা আছে ওইখানেই ছেড়ে দিবেন এবং ইঞ্জিনটা রানিং অবস্থায় ছেড়ে দিবেন আপনি। পার্ক ইট অ্যাওয়ে ফ্রম দ্য ক্যারেজওয়ে, ক্যারেজওয়ে থেকে দূরে গাড়িটা পার্ক করবেন। নাকি ড্রাইভ ইট আউট অফ দ্য টানেল ইফ ইট ইজ সেফ টু ডু সো, আপনি টানেলের থেকে গাড়িটা চালায় বের করে নিয়ে যাবেন যদি সেটা করা সম্ভব হয়। মনে রাখবেন টানেলের ভিতরে যদি আপনার গাড়িতে এরকম কখনো আগুন ধরে যায়, আপনি চেষ্টা করবেন যেন গাড়িটা চালে আপনি টানেল থেকে বের করে নিয়ে যেতে পারেন।
কারণ টানেলের মধ্যে যখন কোনো গাড়ির মধ্যে আগুন ধরে যায় এবং আগুন জ্বলতে থাকে অনেকক্ষণ ধরে, সেক্ষেত্রে টানেলের ভিতরে কিন্তু যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, যার জন্য মানুষজন ঠিকভাবে শ্বাস নিতে পারে না। তাই যদি আপনার মনে হয় যে সেফ, আপনার গাড়ি আপনি চালায় নিয়ে বের করে যেতে পারবেন টানেল থেকে, অবশ্যই সেটারই চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে না, আগুন ধরে গেছে, সেফ না, গাড়ি ব্লাস্ট হতে পারে, তাইলে সেটা অ্যাটেম্প্ট করার দরকার নেই। তাইলে গাড়ি আপনি যেখানে আছে সেখানেই ইঞ্জিনটা অফ করে রেখে দিবেন, বাট চেষ্টা করবেন টানেল থেকে গাড়িটা চালায় বের করে নিয়ে যাওয়ার। 28-এ চলেছি আমরা 28-এ। ইউ আর এট অ্যান ইনসিডেন্ট, হোয়াট কুড ইউ ডু টু হেল্প অ্যান আনকনশিয়াস ক্যাজুয়ালিটি? আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন হইলেন, ঠিক আছে, একজন অচেতন ব্যক্তিকে সাহায্য করার জন্য আপনি কি করতে পারেন? চেক দ্যাট দে আর ব্রিদিং নর্মালি, চেক করবেন তারা শ্বাস নিচ্ছে নর্মালি। যে আবার একই প্রশ্ন, অবশ্যই আনসার এটাই হবে, চেক দ্যাট দে আর ব্রিদিং নর্মালি। ডিআরএবিসি কোড অনুযায়ী সবার আগে চেক করতে হবে যে তারা নর্মালি শ্বাস নিচ্ছে নাকি। 29-এ চলে যাই আমরা, 29। হুইচ লাইট শুড ইউ ইউজ ওয়েন ইউ আর ড্রাইভিং ইন আ টানেল? টানেলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অবস্থায় আপনার কোন লাইট ইউজ করা উচিত? ডিপড হেডলাইট। আমি এর আগের ক্লাসে বলেছিলাম সবসময় ডিপড হেডলাইটস ইউজ করবেন এসব ক্ষেত্রে। খুবই বাজে সিচুয়েশন না হইলে ডিপড হেডলাইট ছাড়া অন্য কোনো হেডলাইট কখনো ইউজ করবেন না। টানেলের মধ্যে থেকে গাড়ি চালাইলে অবশ্যই ডিপড হেডলাইটস ইউজ করবেন। 30-এ চলে যায়, 30-তে। At an incident, a casualty is unconscious but breathing. When should you move them? একটা দুর্ঘটনার মধ্যে একজন আহত ব্যক্তি অচেতন কিন্তু ঠিকভাবে শ্বাস নিচ্ছে, কখন আপনার তাদেরকে সরিয়ে নেওয়া উচিত হবে? When an ambulance is on its way, যখন একটা অ্যাম্বুলেন্স অলরেডি আসা শুরু করবে। When there is a risk of further danger, আরও ডেঞ্জার হওয়ার। আরও ডেঞ্জার কি হইতে পারে? গাড়িতে আগুন লেগে যাওয়া বা ব্লাস্ট হওয়া, সেই ডেঞ্জারের ক্ষেত্রে। নাকি when bystanders offer to help you, অর্থাৎ আশেপাশের লোকেরা আপনাকে হেল্প করার জন্য অফার করলো, নাকি যখন আশেপাশের লোকরা আপনাকে বললো যে তাদেরকে সরায় ফেলেন? when bystanders tell you to move them, আনসার হবে when there's risk of further danger। আমি এর আগেই বলেছিলাম কোনো অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষ আহত হয়, ফার্দার ডেঞ্জার অর্থাৎ আগুন লাগা বা ব্লাস্ট হয় এরকম যদি কোনো ঝুঁকি থাকে, সেক্ষেত্রে তাদেরকে গাড়ির থেকে সরায় নিয়ে যাবেন। এছাড়া তাদেরকে কখনোই সরাবেন না, কারণ সরানোর সময় তারা আরও বেশি আহত হইতে পারে। কিন্তু যদি দেখেন যে আগুন লাগতে পারে বা গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হইতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে গাড়ির থেকে সরায় নিয়ে যাবেন, দূরে সরায় নিয়ে যাবেন। 31-এ চলে যাই আমরা, 31। A collision has just happened, মাত্র একটা সংঘর্ষ ঘটলো। And an injured person is lying in a busy road, একজন আহত ব্যক্তি একটা বিজি রোড অর্থাৎ যে রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে সেই রাস্তার মাঝে শুয়ে আছে বা পড়ে আছে। হোয়াটস দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু? আপনার সবার প্রথম কি করা উচিত? আনসার হবে ওয়ার্ন আদার ট্রাফিক, অন্যান্য ট্রাফিককে আপনার ওয়ার্ন করতে হবে, সতর্ক করতে হবে, কারণ একটা মানুষ সে রাস্তার মাঝে পড়ে আছে দুর্ঘটনায় আহত হয়ে। তাই সবার আগে আপনার স্টেপ হবে অন্যদেরকে সতর্ক করা। 32-এ চলে যাই আমরা, 32। হোয়াট শুড ইউ ডু ফার্স্ট ইফ ইউর ভেহিকেল হ্যাজ ব্রোকেন ডাউন অন অ্যান অটোমেটিক রেলওয়ে লেভেল ক্রসিং? আপনি গাড়ি চালাচ্ছেন, তো অটোমেটিক রেলওয়ে লেভেল ক্রসিংয়ের মাঝে এসে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট কি করা উচিত? এটা আমি একটু আগে পড়াইছি, আনসার হবে গেট এভরিওয়ান আউট অফ দ্য ভেহিকেল অ্যান্ড ক্লিয়ার অফ দ্য ক্রসিং। সবাইকে গাড়ি থেকে বের করে লেভেল ক্রসিং থেকে দূরে নিয়ে যাবেন। কখনই গাড়ি এরকম রেল লেভেল ক্রসিংয়ের মাঝে বসে চালু করার চেষ্টা করবেন না যদি দেখেন যে ফ্ল্যাশিং লাইট অর্থাৎ বাতি জ্বলা শুরু হয়ে গেছে বা আওয়াজ হওয়া শুরু হয়ে গেছে যে ট্রেন আসতেছে। আর যেহেতু অটোমেটিক রেলওয়ে লেভেল ক্রসিং আরও বেশি ডেঞ্জারাস, কারণ ওইটা অটোমেটিক, নিজের থেকেই দুই সাইডের থেকে ব্যারিয়ার পড়ে যাবে। তাই অবশ্যই গেট এভরিওয়ান আউট অফ দ্য ভেহিকেল অ্যান্ড ক্লিয়ার অফ দ্য ক্রসিং। 33-এ চলে যাই আমরা। At an incident, someone is unconscious and you want to help. What would be the first thing to check? কোনো ঘটনায় কেউ একজন অজ্ঞান হয়ে গেছে বা অচেতন হয়ে পড়ে আছে, আপনি তাকে সাহায্য করতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রথমে কি চেক করা উচিত? এগেন, whether their airway is open, সবসময় মনে রাখবেন ফার্স্ট থিং কি চেক করবেন? তাদের শ্বাস নিতে পারতেছে নাকি। এয়ারওয়ে কি শ্বাসের সাথেই রিলেটেড, তাই সবসময় ডিআরএবিসি কোড অনুযায়ী এয়ারওয়ে, তাদের শ্বাস নিলে অর্থাৎ তাদের যে শ্বাস নেওয়ার জায়গা সেটা ওপেন আছে নাকি চেক করবেন। 34-এ চলে যাই আমরা, 34-এ। ইউ আর এট দ্য সিন অফ এন ইনসিডেন্ট, আপনি একটা দুর্ঘটনার স্থলে আছেন। হাউ কুড ইউ হেল্প সামওয়ান হু সাফারিং ফ্রম আ শক? কেউ একজন আপনি একটা দুর্ঘটনার স্থলে গেছেন, আপনি দেখলেন কেউ একজন দুর্ঘটনা হওয়াতে একদম শকড হয়ে গেছে, ঠিক আছে, হতভম্ব হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এটা আমি পড়াইছি, রিঅ্যাসিওর দেম কনফিডেন্টলি, তাদেরকে আশ্বাস দিবেন যে কিছু হয়নি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 35-এ চলে যাই আমরা।
ইউ আর অন আ মোটরওয়ে, ওয়েন ক্যান ইউ ইউজ হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস? আপনি একটা মোটরওয়ে অর্থাৎ মহাসড়কে আছেন, কখন আপনি আপনার গাড়ির হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করতে পারবেন? এটা আমি পড়াইছি। আনসার হবে when you slow down quickly because of danger ahead. আপনি যখন দেখবেন যে সামনে একটা ডেঞ্জার আছে বা দুর্ঘটনা আছে আর আপনি গাড়ি স্লো করা শুরু করছেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্নিং লাইট ইউজ করবেন যেন পিছনে ড্রাইভাররা বুঝে যে সামনে কোনো দুর্ঘটনা ঘটছে। 36-এ চলে যাই আমরা। 36, your car breaks down on a level crossing, what's the first thing you should do? আপনার গাড়ি একটা লেভেল ক্রসিং এর মাঝে নষ্ট হয়ে গেছে, আপনার সর্বপ্রথম কি করা উচিত? এগেইন আনসার হবে লিভ ইউর ভেহিকেল অ্যান্ড গেট এভরিওয়ান ক্লিয়ার। আপনার ভেহিকেল আপনি ছেড়ে চলে যাবেন, দরকার নেই যানবাহনে থাকা, যানবাহন থেকে বের হয়ে যাবেন এবং সবাইকে বের করে আনবেন আপনার যানবাহনের আগে। 37-এ চলে যাই। 37, হোয়াট শুড ইউ ডু ইফ ইউর ভেহিকেল ব্রেকস ডাউন ইন আ টানেল? আপনার গাড়ি যদি একটা টানেলের মধ্যে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? সুইচ অন হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস, দেন গো অ্যান্ড কল ফর হেল্প। এটা হবে আনসার। আপনি আপনার হ্যাজার্ড ওয়ার্নিং লাইটটা চালু করবেন এবং যে হেল্পের জন্য কল করবেন। ঠিক আছে, কখনই স্টে ইন ইউর ভেহিকেল অ্যান্ড ওয়েট ফর দ্য পুলিশ করবেন না, কারণ সেক্ষেত্রে অনেক বেশিক্ষণ অপেক্ষা করতে হবে। স্ট্যান্ড ইন দ্য লেন বিহাইন্ড ইউর ভেহিকেল টু ওয়ার্ন আদার্স, আপনি আপনার পিছনের লেনে দাঁড়ায় অন্যদেরকে ওয়ার্ন করবেন, দরকার নেই। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর ভেহিকেল টু ওয়ার্ন আপকামিং ট্রাফিক, আপনার গাড়ির সামনে দাঁড়ায় অনকামিং ট্রাফিক, উল্টা দিক থেকে যে ট্রাফিক আসতেছে তাদেরকে ওয়ার্ন করবেন, দরকার নেই। আনসার হবে সুইচ অন ইউর হ্যাজার্ড লাইটস অ্যান্ড দেন গো অ্যান্ড কল ফর হেল্প। আপনার ওয়ার্নিং লাইটস অন করবেন এবং তারপরে যে হেল্পের জন্য কল করবেন। 38, an injured motorcyclist is lying unconscious in the road. একজন আহত মোটরসাইক্লিস্ট অচেতন অবস্থায় রাস্তায় পড়ে আছে। The traffic has stopped and there is no further danger. ট্রাফিক রাস্তায় চলা বন্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে আর কোনো ডেঞ্জার হওয়ার সম্ভাবনা নাই। What could you do to help? আপনি কি করতে পারেন হেল্প করার জন্য? সিক মেডিকেল অ্যাসিস্ট্যান্স। আনসার হবে চিকিৎসা সহায়তা দিন তাদেরকে। ঠিক আছে, বা আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার ট্রাই করেন তাকে। ঠিক আছে, এছাড়া আপনার করার কিছু নেই, কারণ রিমুভ দেয়ার সেফটি হেলমেট কখনোই রিমুভ করবেন না। আহত ব্যক্তিকে মুভ দ্য পারসন অফ দ্য রোড, আহত ব্যক্তিকে কখনো রাস্তা থেকে সরাবেন না। রিমুভ দ্য লেদার জ্যাকেট, না, তাদের লেদার জ্যাকেটও খোলার চেষ্টা করবেন না, কারণ তার জ্যাকেটটা কম্প্রেসড করে রাখছে। কোনো ফ্র্যাকচার বা কিছু যদি হয়ে থাকে, লেদার জ্যাকেটটাই হইতে পারে তার বেঁচে থাকার একমাত্র কারণ। 39, you are going through a long tunnel, what will warn you of congestion or incident ahead? আপনি একটা লং টানেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, কি দেখে আপনি বুঝতে পারবেন, সতর্ক হইতে পারবেন যে সামনে কনজেশন অর্থাৎ অনেক বড় ট্রাফিক লাইন আছে বা কোনো ইনসিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটছে। মনে রাখবেন এরকম ট্রাফিক বা মোটরওয়েতে ভেরিয়েবল মেসেজ সাইন, অর্থাৎ এটা হচ্ছে একটা ইলেকট্রনিক বোর্ডের মতন, আবার অনেক জায়গায় ম্যানুয়াল বোর্ড ইউজ করে, সেখানের মধ্যে মেসেজ লেখা থাকে যে সামনে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি বা সামনে অনেক বেশি কনজেশন বা অনেক ট্রাফিক জ্যাম আছে নাকি, তাই ভেরিয়েবল মেসেজ সাইন এটা দেখবেন। ঠিক আছে, 40-এ চলে যাই। 40-তে, at an incident someone is suffering from severe burns, how could you help them? এটা দুর্ঘটনায় কেউ আহত হয়েছে, ঠিক আছে, আহতটা কি, সে গুরুতরভাবে পুড়ে গেছে, তার হাত বা যে কোনো কিছু পুড়ে যেতে পারে। হাউ কুড ইউ হেল্প দেম? আপনি তাদেরকে কীভাবে সাহায্য করবেন যে কিনা গুরুতরভাবে পুড়ে গেছে কোনো জায়গা? আনসার হবে ডাউজ দ্য বার্নস উইথ ক্লিন কুল ওয়াটার, পরিষ্কার ঠান্ডা জল দিয়ে পুরো জায়গাটি নিভিয়ে দিন। যে জায়গায় আগুন ধরছে বা যে জায়গায় আগুন লাগছে সেই জায়গাটার মধ্যে ঠান্ডা এবং পরিষ্কার পানি ঢালবেন। 41-এ চলে যাই আমরা। 41, হোয়াট শুড ইউ ডু ইফ ইউর ভেহিকেল হ্যাজ আ পাংচার অন আ মোটরওয়ে? আপনি গাড়ি চালায় যাচ্ছেন মহাসড়ক অর্থাৎ মোটরওয়ে দিয়ে, আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করা উচিত? ড্রাইভ স্লোলি টু দ্য নেক্সট সার্ভিস এরিয়া টু গেট অ্যাসিস্ট্যান্ট। নেক্সট যে সার্ভিস এরিয়া আছে ওইটা পর্যন্ত গাড়ি চালায় যাবেন এবং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কেউ সাহায্য করবে সেটার অপেক্ষা করবেন? সম্ভব না, আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, আপনি নেক্সট সার্ভিস এরিয়া পর্যন্ত কীভাবে চালায় যাবেন? সুইচ অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইট, স্টপ ইন ইউর লেন, আপনি আপনার হ্যাজার্ড ওয়ার্নিং লাইট অন করে যেখানে আছেন এখানেই থেমে যাবেন। পুল আপ অন দ্য হার্ড শোল্ডার অর ইন ইমার্জেন্সি এরিয়া, চেঞ্জ দ্য হুইল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনি হার্ড শোল্ডার অর্থাৎ একদম লেফট যে লেন থাকে ওইখানে চলে যাবেন আর ইমার্জেন্সি এরিয়াতে চলে যাবেন এবং নিজের হুইলটা আপনি যদি চেঞ্জ করতে পারেন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল চেঞ্জ করবেন। আনসার এটা হবে না, আনসার হবে পুল আপ অন দ্য হার্ড শোল্ডার, সর্বোচ্চ লেফটের যে লেন সেই লেফটের লেনে গাড়ি থামাবেন বা ইমার্জেন্সি এরিয়াতে গাড়ি থামাবেন অ্যান্ড কল ফর অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সাহায্যের জন্য কল করবেন। এটা একটু কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন ছিল, কারণ 4 নাম্বারটা হইতে পারতো আনসার, কিন্তু 4 নাম্বারটা হয়নি একটা কারণেই, চেঞ্জ দ্য হুইল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, তাই। ঠিক আছে, কারণ আপনি মোটরওয়েতে গাড়ি থামে চেঞ্জ করতে গেলে সমস্যা হইতে পারে, তাই মোটরওয়েতে সবসময় গাড়ি থামে ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্টের জন্য কল দিবেন। 42 নাম্বার,
আ ক্যাজুয়ালিটি ইজ ইন ব্রিদিং নর্মালি অ্যান্ড নিড সিপিআর। একজন ক্যাজুয়ালিটি আহত ব্যক্তি শ্বাস নিচ্ছে না নর্মালি এবং সিপিআর এর প্রয়োজন। অ্যাট হোয়াট রেট শুড ইউ প্রেস ডাউন অ্যান্ড রিলিজ অন দ্য সেন্টার অফ দ্যার চেস্ট? কোন গতিতে আপনার চেস্টে প্রেস ডাউন করা উচিত এবং রিলিজ করা উচিত? সেটা হবে 120 টাইমস পার মিনিট। প্রতি সেকেন্ডে যেহেতু 2 বার এবং মিনিটে 60 সেকেন্ড, তাই 1 মিনিটে 120 বার প্রেস ডাউন করবেন এবং রিলিজ করবেন। 43-এ চলে যাই আমরা। ইউ অ্যারাইভ এট অ্যান ইনসিডেন্ট, আপনি একটা দুর্ঘটনার স্থানে পৌঁছাইলেন। আ পেডেস্ট্রিয়ান ইজ ব্লিডিং হেভিলি ফ্রম আ লেগ উন্ড, একজন পথচারী তার পা থেকে হেভিলি ব্লিড করতেছে, অর্থাৎ রক্তকরণ হচ্ছে। দ্য লেগ ইজেন্ট ব্রোকেন, পাটা ভেঙে যায়নি। অ্যান্ড দেয়ার ইজ নাথিং ইন দ্য উন্ড, এবং সেই ক্ষতস্থানে কিছু ঢুকে নেই। হাউ কুড ইউ হেল্প, আপনি কীভাবে হেল্প করতে পারবেন? গিভ দ্যাম আ ওয়ার্ম ড্রিঙ্ক, কখনো ড্রিঙ্ক দিবেন না। ড্যাব দ্য উন্ড টু স্টপ দ্য ব্লিডিং, উন্ডে ড্যাব করবেন না। অ্যাপ্লাই ফার্ম প্রেশার, এটা এগেইন স্ট্যান্ডার্ড প্রসিজার। অ্যাপ্লাই ফার্ম প্রেশার ওভার দ্য উন্ড, যেখানে ক্ষতস্থান সেখানে উপরে আস্তে করে চাপ দিয়ে রাখবেন যেন অতিরিক্ত ব্লাড লস না হয়। 44-এ চলে যাই। 44, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি আ লার্জ বক্স ফল ফ্রম আ লরি অন টু দ্য মোটরওয়ে? তুমি মহাসড়কে গাড়ি চালা যাচ্ছেন এবং সামনে একটা লরি, এটা থেকে একটা লার্জ বক্স, বড় একটা বক্স পড়ে গেছে মোটরওয়েতে, সেক্ষেত্রে আপনার কী করা উচিত? আনসার হবে গো টু দ্য নেক্সট ইমার্জেন্সি টেলিফোন অ্যান্ড রিপোর্ট দ্য হ্যাজার্ড। কখনোই মোটরওয়েতে গাড়ি থামায় সেটা পিক আপ করার চেষ্টা করবেন না, নিয়ারেস্ট ইমার্জেন্সি টেলিফোনের কাছে যে হ্যাজার্ডটা রিপোর্ট করবেন। 45-এ চলে যাই। হোয়াট ইনফরমেশন কুড ইউ শেয়ার ইফ ইউ আর ইনভলভড ইন আ কলিশন দ্যাট কজেস ড্যামেজ টু অ্যানাদার ভেহিকেল? যদি আপনি এমন কোনো সংঘর্ষে জড়িত হন যার ফলে অন্য কোনো যানবাহনের ক্ষতি হয়, তাহলে আপনার কি তথ্য শেয়ার করা উচিত? ঠিক আছে। Your internet service provider, no. Your occupation and reason for your journey, না. Your name, address and vehicle registration number. যে কোনো অ্যাক্সিডেন্ট যদি অন্য কেউ ইনভলভ থাকে, অবশ্যই তাকে আপনি আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবেন। 46-এ চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ইফ আ টায়ার বার্স্টস হোয়াইল ইউ আর ড্রাইভিং? আপনি গাড়ি চালানোর সময় হুট করে আপনার একটা চাকা ফেটে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কী করা উচিত? পুল আপ স্লোলি অ্যাট দ্য সাইড অফ দ্য রোড। আনসার হবে এটা, আপনি ধীরে ধীরে গাড়ি একদম রাস্তার বামে নিয়ে থামায় ফেলবেন। 47-এ চলে যাই। ইউ অ্যারাইভ এট দ্য সিন অফ আ মোটরসাইকেল ক্র্যাশ, নো আদার ভেহিকেল ইজ ইনভলভ, দ্য রাইডার ইজ আনকনশিয়াস অ্যান্ড লাইং ইন দ্য মিডল অফ দ্য রোড, হোয়াটস দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু অ্যাট দ্য সিন? একটা মোটরসাইকেল দুর্ঘটনার স্থানে পৌঁছাইলেন, অন্য কোনো যানবাহন দুর্ঘটনায় সাথে জড়িত না, আরোহী অজ্ঞান হয়ে রাস্তার মাঝে পড়ে আছে, অর্থাৎ যে অ্যাক্সিডেন্ট করছে সে রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। আপনার সর্বপ্রথম কি করা উচিত? সর্বপ্রথম আপনার করা উচিত ওয়ার্ন আদার ট্রাফিক, অন্যান্য যে ট্রাফিক আছে তাদেরকে সতর্ক করা উচিত। অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন 48, হোয়াট কুড ইউ ডু টু হেল্প ইনজুর্ড পিপল অ্যাট এন ইনসিডেন্ট? কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্য করার জন্য আপনি কি করতে পারেন? কিপ দেম ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল। আনসার হবে এটা, তাদেরকে ওয়ার্ম রাখবেন এবং কমফোর্টেবল রাখবেন। আজকের মতো মোটামুটি এখানের মধ্যেই শেষ। যা যা পড়ানোর ছিল আপনারা অবশ্যই আজকের ক্লাসের রেকর্ডিংটা দেখবেন আর নিজে বাসায় রিভাইজ করবেন কোয়েশ্চেনগুলো, এবং ইম্পর্টেন্ট যে নোটগুলো ছিল আমি বলেছিলাম পয়েন্টগুলো, আমি ওইটা গ্রুপের মধ্যে ইনশাল্লাহ রাতের মধ্যে প্রোভাইড করে দিব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।